হ্যালো ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো। তোমার কি খবর, শাকিল? আলহামদুলিল্লাহ ভাই। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। আমরা So, আজকে আলোচনা করব মোটামুটি প্রচলিত এবং সবাই জানে যে থিওরিটা নিয়ে সম্প্রতি ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রাপ্ত ড্যারেন অ্যাসমোগ্লো এবং রবিনসন তাদের একটা অত্যন্ত প্রচলিত বই ওয়াই নেশনস ফেইল। আমি বইটা তোমাকে দেখাচ্ছি, তুমি পুরো বইয়ের নামটা একটু বলো, তাহলে হয়তো বা ইউক্রের যেই রেড মার্ক লাইনটা আছে। Why Nations Fail: The Origins of Power, Prosperity and Poverty by Darren Acemoglu and James A. Robinson. আচ্ছা, ঠিক আছে। শুরুতেই আমি তোমার কাছে অনুরোধ করব যে বইটা আসলে প্রায় 15টা চ্যাপ্টার রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব ফার্স্ট 5 চ্যাপ্টার্স। তো তুমি বইয়ের এই ফার্স্ট 5 চ্যাপ্টার পড়ে মোটামুটি বই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। এর পরবর্তীতে হয়তো আমরা আরো 2টা শর্ট আলোচনা করে বইটা শেষ করব। তো তুমি শুরুতেই আজকে এই বইটার সামারিটা একটু বলে দাও, আর এটা আসলে কোর কনসেপ্টটা কি, তাহলে আমরা আলোচনাটা ভালোভাবে ওখান থেকে শুরু করতে পারবো। তুমি বলার পর আমার যদি আরো কিছু বলার থাকে, তারপর আমাদের তো অনেক প্রশ্ন রয়েছে এই বইটা নিয়ে এবং বইয়ের আলোচনা নিয়ে। শাকিল। ধন্যবাদ ভাই। অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড সবাই বাংলাদেশের এখন এই যে একটা সংকটপূর্ণ মুহূর্ত চলতেছে, এই মুহূর্তে সবাই ভালো আছেন এই আশা করে আজকে আমরা এপিসোডটা শুরু করতেছি। তো আজকের যে বইটা, এই বইটা হচ্ছে ওয়াই নেশনস ফেল। এই বইটার কথা আমরা আমাদের আগের এপিসোডে কয়েকবার বলেছি। যেমন আমাদের যে গ্যাম্বলিং অন ডেভেলপমেন্ট যে বইটা ছিল, ওখানেও বলেছি যে এই বইটা ডারেন আসেমোগ্লু এবং রবিনসন অ্যাকচুয়ালি হাইলাইটস দ্য পাওয়ার অফ ইনস্টিটিউশনস, বাট দিস বুক ইজ ওয়ে মোর দ্যান দ্যাট। দিস বুক মানে আমাদের যে ইকোনমিক হিস্ট্রিটাকে একটা নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু মানে বইটা যেভাবে শুরু করে, যে এত ইন্টারেস্টিং বইটা খুবই ইজি রিড এবং স্টোরি আকারে বলে। বইটা শুরুই হয় আপনার হচ্ছে একটা লাইন এক্সপ্লেন করার মাধ্যমে, যেটা হচ্ছে আমেরিকা এবং হচ্ছে মেক্সিকোর মাঝখানে একটা লাইন আছে এবং একটা শহর আছে নামসে নগেলেস। একটা হচ্ছে এরিজোনাতে পড়ছে আর একটা পড়ছে হচ্ছে সোনোরা মেক্সিকোতে। সেম জিওগ্রাফি, সেম হিউম্যান ডেমোগ্রাফিক্স অ্যাজ ওয়েল, এভরিথিং ইজ সেম, নামও এক, কিন্তু এক সাইডের মানুষের প্রতি বছরের ইনকাম প্রায় $30,000 বাংলাদেশি টাকা হচ্ছে। মানে আমি যদি 3 ভাগ 36, তো প্রায় 36 লাখ টাকা। আরেক সাইডে হচ্ছে বাংলাদেশের সমান ইনকাম করে আর কি। তো এক সাইডের জনসংখ্যা হচ্ছে 20,000, আরেক সাইডের জনসংখ্যা হচ্ছে 2 লাখ। মানে একই সাইডের জাস্ট একটা লাইন ব্যারিকেডের মাধ্যমে ডিভাইডেড একটা গ্রাম বা একটা শহর, সে শহরের মধ্যে 2 রকমের পারফরম্যান্স, 2 রকমের পোভার্টি লেভেল, 2 রকমের মানে ফ্যাসিলিটিস। অ্যাবসলিউটলি। সো এটা দেখতে খুবই আশ্চর্য লাগে যে এটা কেমনে সম্ভব। সো এই এক্সাম্পলটা দেওয়ার মাধ্যমে যে জিনিসটা হয়েছে যে অন্যান্য যে হাইপোথেসিস আছে, ডেভেলপমেন্ট থিওরির হাইপোথেসিস, যেমন হচ্ছে যে আপনার জিওগ্রাফি দ্বারা ডেভেলপমেন্ট ডিটারমাইন্ড হয়, যে যেই দেশের জিওগ্রাফি খারাপ, যেমন অনেকেই আফ্রিকান কান্ট্রিকে যখন এক্সপ্লেন করে তাদের জিওগ্রাফি নিয়ে কথা বলে, ক্লাইমেট নিয়ে কথা বলে, যে এই কারণে তারা খারাপ। সো এই লাইনটা অ্যাকচুয়ালি প্রুভ করে দ্যাট দোজ আর্গুমেন্টস আর ফলস। কারণ যদি জিওগ্রাফি ঠিক করতো তাহলে দুই জায়গার ইনকাম সেম হওয়ার কথা ছিল। দেন হচ্ছে আপনার কালচার, কালচারের যে হাইপোথেসিস আছে সেটাও একটা ডিফারেন্স এখানের মধ্যে, যে কারণ দুই জায়গার মানুষও সেম। সো এই জায়গার মধ্যে আপনাকে তো জিনিসটা রাখতে হবে যে যখন আমি কালচারের মেইন ইনগ্রিডিয়েন্ট মানুষ, দুই এলাকার সেম, তাদের জেনেটিক্স, তাদের কোয়ালিটিস, তাদের পারফরমেন্স আলাদা। ওইটার সাথে এক্সাম্পল হিসেবে আপনি যদি মানে এই বইয়ের মধ্যেই সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার এক্সাম্পল নিয়ে চলে আসে, যে 38 প্যারালাল, সেম হিস্ট্রি, সেম ল্যান্ড, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওখান থেকে এক্সাম্পল নিয়ে লেখক যেখানে আসছে সেটা হচ্ছে যে কেন এই দেশগুলো এরকম হয়েছে। সে দুইটা একটা কারণ বলে, সেটা হচ্ছে ইনস্টিটিউশন। যে দেশগুলো খারাপ সেই দেশের মধ্যে ছিল ইনক্লুসিভ ইনস্টিটিউশন। যে দেশগুলো খারাপ সে দেশের মধ্যে ছিল এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনস। আর যে দেশটা ভালো, ইউনাইটেড স্টেটস বা ওয়েস্টার্ন, তাদেরও কথা অনুযায়ী এই দেশগুলো ভালো, লেখকের কথা অনুযায়ী, এবং তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই, কারণ তাদের ছিল ইনক্লুসিভ ইনস্টিটিউশনস। তো এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনসগুলো কি? তারা হচ্ছে কনসেন্ট্রেটেড, যে এলিটরা কন্ট্রোল করবে ওয়েলথ, এবং তারা যে গভর্নমেন্টের কাছের যে লোকজন আছে তাদেরকে দেশ থেকে এক্সট্রাক্ট করে ভ্যালু তাদের পকেটে পৌঁছায় দেবে। আর ইনক্লুসিভ হচ্ছে যেখানে সকল দেশের সকল সেন্ট্রালাইজ পলিটিক্স থাকবে এবং প্রত্যেক এলাকার প্রত্যেক মানুষ, প্রত্যেক জায়গার ওই দেশের মধ্যে ইকুয়াল পার্টিসিপেশন রাইট থাকবে, প্লুরালিজমও বলে অনেকে। সো এই হচ্ছে মেইন ডিফারেন্স শুরু করছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেয় লেখক এখানের মধ্যে,
যে হাউ দিস পয়েন্ট ইজ সো ভ্যালিড। যেমন আমরা যদি স্প্যানিশ কলোনি আর হচ্ছে ব্রিটিশ কলোনি এই নর্থ আমেরিকান সাইডটাতে দেখি, যেমন ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা। তো ল্যাটিন আমেরিকাতে প্রথমে আসছে স্প্যানিশ মডেল, যারা আসছে এক্সট্রাকশন এবং হচ্ছে কোর্শন দিয়ে। যখন পিজারো এক্সাম্পল হিসেবে যখন বলতেছে যে স্পেন থেকে পিজারো কাহামার্কা 1532 সালে যখন আসছে, তারা হচ্ছে ইনকা এম্পায়ার যে ছিল আতা হাউলপা, দেন হচ্ছে ওখানকার মধ্যে তাদেরকে লিটারালি ডেসিমেট করে দিয়েছে, মানে বাদ দিয়ে, মানে তাদের কোনো কন্ট্রোল নাই, তাদের কোনো কিছু নাই। যে তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে এনকুমিয়েন্দা, যেখানে হচ্ছে ফোর্স লেবার গ্রান্ট দিত। তারপর হচ্ছে মিতা, যেটা হচ্ছে ফোর্স লেবার, এই একই রকম পলিসি, যেটা হচ্ছে 1545 সালে আনছে। এই সব কিছু করার মেইন টার্গেটটা ছিল এক্সট্রাক্টিভ, আমি হচ্ছে নিব, তাদেরকে কোনো কন্ট্রোল দিব না। সো সেম টাইম পিরিয়ডে আমেরিকাতেও কলোনাইজেশন হচ্ছিল, কিন্তু ব্রিটিশরা আসছে, ইংলিশ আসছে একটু লেটে 1600 সালের দিকে, মানে 1607 সালে জেমস টাউনে তারা প্রথম আসছে। এবং তারা আসার পর ওখানকার লোকজনদেরকে তারা এরকম সেম মডেল করতে গেছিল, কিন্তু তারা পারে নাই। ভার্জিনিয়া কোম্পানি যে সময় তারা হচ্ছে ওই যে জেমস টাউনে তারা যে সময় ফাউন্ডেশনে পায় ভার্জিনিয়া কোম্পানি, তারা যেহেতু তাদের সাথে পায় নাই, তাদেরকে ডিফারেন্ট ওয়েতে, যেমন তাদেরকে অফার দিছে ইনসেন্টিভ, তাদেরকে অফার দিছে হচ্ছে আপনার ল্যান্ড ওনারশিপ, তারপর হচ্ছে তাদেরকে অফার দিছে হেড রাইট সিস্টেম, জেনারেল অ্যাসেম্বলি সিস্টেম। এই সব কিছু করে ভার্জিনিয়াতে, মানে জাস্ট আদার সাইড, ল্যাটিন আমেরিকাতে কন্ট্রোল এক্সট্রাকশন, স্প্যানিশ কলোনি ওখানে গিয়ে সবকিছু করছে। আর এখানের মধ্যে যারা কলোনি আসছে তারা এসে তাদেরকে শিখাইছে কেমনে ফ্রি মার্কেট চলে, কেমনে ইনসেন্টিভ কাজ করে, কেমনে জেনারেল অ্যাসেম্বলি করা দরকার। সো এই দুইটার মাধ্যমে আবার এই এক্সাম্পলটা, এই থিওরি এবং হাইপোথিসিসটা যেটা লেখক পুরো বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারগুলোর মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করছে, যে ইটস নট অ্যাবাউট জিওগ্রাফি, ইটস নট অ্যাবাউট মানে কালচার, ইটস অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন দ্যাট দোজ কান্ট্রি হ্যাড টু ইনডিওর অ্যাট ক্রিটিক্যাল জাংচার্স অফ দ্যাট নেশনস লাইফ। এখানে ক্রিটিক্যাল জাংচার সম্পর্কে সে খুবই মানে হাইলাইট করছে, যে লিটল চেঞ্জেস অ্যাট ক্রিটিক্যাল জাংচার, যেটা আমরা বলবে ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়েছে যখন হচ্ছে ব্রিটেনে, দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল জাংচার। যখন ব্ল্যাক ডেথ হয়েছে, দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল জাংচার। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তখন একটা ছিল ক্রিটিক্যাল জাংচার। সো এরকম ক্রিটিক্যাল জাংচারগুলোতে যে কান্ট্রিগুলো এখন আমরা দেখি ডেভেলপড, তারা হচ্ছে ভালো কিছু ডিসিশন নিছে, আর যে কান্ট্রিগুলো এখন আমরা দেখি খারাপ, তারা বাজে ডিসিশন নিছে। সো ওই সময় আর কি এই সিস্টেমটাই, এই পুরো আইডিয়াটা এই বইয়ের মধ্যে খুবই চমৎকারভাবে মানে লেখা একটার পর একটা বর্ণনা করে গেছে। এখানের মধ্যে সবচেয়ে মানে আপনার ইন্টারেস্টিং ফ্যাক্ট আসে যখন কুইন এলিজাবেথ উইলিয়াম লিয়ের প্রপোজাল বন্ধ করে, যে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে দিবে না। সো উইলিয়াম লি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে দেবে না, সেটার মাধ্যমে সে কি স্টেপ করতে চাইছিল? ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, অ্যানাদার কনসেপ্ট ফাউন্ড বাই জোসেফ এস সুমপিটার। সে এই বইয়ের মধ্যে নিয়ে এসে দ্যাট ইজ এ রিজন ওয়াই সার্টেন countries took extractive philosophy and why some countries took democratic philosophy, because of this creative destruction. And in extractive society you cannot have creative destruction. যদি এক লাইনে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটা আমি বলতে চাই, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হচ্ছে যখন একটা নতুন টেকনোলজি আসে, ওল্ড টেকনোলজি ডিসপ্লেসড হয়ে যায়, মিসপ্লেসড হয়ে যায়, ডেসিমেটেড হয়ে যায়, ওখানে যারা কাজ করতো তারা জবলেস হয়ে যায়, তাদের স্কিল চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে তারা নতুনভাবে এমপ্লয়মেন্ট করতে হয়। So এই যে নিউ টেকনোলজি destroying previous technology, the creation is destroying the existing establishment, that is called creative destruction. এবং এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটা এক্সট্রাকটিভ সোসাইটিতে বড় লোকরা হইতে দিবে না, আচ্ছা আচ্ছা, কারণ ওই যে গভর্নমেন্টের জন্য সেটা খারাপ। সো এলিটদের জন্য খারাপ, যেহেতু এলিটদের জন্য খারাপ, সরি। সো এই কারণে ইনস্টিটিউশন থাকতে হবে, যে ইনস্টিটিউশনের মাধ্যমে কান্ট্রিজ এবং নেশনস তাদের দেশের মধ্যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের প্রসেস কন্টিনিউ করতে পারবে, এবং যেই দেশ এটা করতে পারছে ফর এ লঙ্গার টার্ম, সেই দেশে আজকে আমাদেরকে লিড করতেছে। সো দ্যাট উড বি দ্য ফার্স্ট টু মি, দ্যাট উড আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। লিটল বিট অফ সামারি আই উড সে। তুমি খুবই চমৎকারভাবে বলেছো। আমি যদি সামারিকে আরেকটু সামারাইজ করতে চাই, তাহলে আমি বলবো যে তুমি চারটা মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছো। এক্সট্রাকটিভ পলিসি বা ইনস্টিটিউশন, আরেকটা হচ্ছে ইনক্লুসিভ ইনস্টিটিউশনস, আর সাথে সাথে বলছো যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন আর ক্রিটিক্যাল জাংচার। এই চারটা হচ্ছে কি পয়েন্ট অফ ইউর ডিসকাশন। আমি যতটুকু আলোচনা করে বুঝতে পারলাম, এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনগুলো যেগুলো তোমার একটা মাথার উপরে বসে রাজা বা তোমার যারা কিংডম এম্পায়ারটা কন্ট্রোল করেন, তারা এখানে বসে লোকজনকে শোষণ করে তারা নিজেদের স্বার্থ হাসিল করে। আর ইনক্লুসিভ হচ্ছে যে এমন একটা ইনস্টিটিউশনাল সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একটা প্রপার স্টেট, ওয়েলফেয়ার স্টেটের দিকে আস্তে আস্তে আগায় যায়, যেখানে তোমার
প্রজাদেরকে বিজনেস করার সুযোগ রয়েছে, তাদের নিজেদের পটেনশিয়ালিটি বিজনেস কিংবা অন্য যেই এন্ডেভারগুলো রয়েছে এগুলোকে ফ্যাসিলিটেট করা হয়, করার ফলে তারা সবগুলোতে নিজেরা পার্টিসিপেট করার কারণে এটা আস্তে আস্তে একটা ভালো স্টেটে পরিণত হয়। ক্রিটিক্যাল জাংচার যেটা বুঝলাম তোমার আলোচনা থেকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা নেশন স্টেট তারা হিস্ট্রির বিভিন্ন সময়ে বিভিন্ন এক একটা টার্মাইল সিচুয়েশনের মধ্যে পড়ে, তখন ওই সিচুয়েশনে যে সিদ্ধান্তটা নেওয়া হয় এটা যদি ইনক্লুসিভ এবং তোমার প্লুরালিস্টিক কোনো তোমার ইকোনমি গ্রো করার জন্য ফ্যাসিলিটেট করে, সেটা আস্তে আস্তে এটা ওদিকেই যাবে। আবার যদি মানে উল্টাটা হয় যে এটা তোমার এমনভাবে করা হলো যেটা কিছু মানুষের লাভ হবে, বাকিদের এক্সট্রাক্ট করার সুযোগ হবে, সেখান থেকেই তোমার সেদিকেই যাবে। এইটা আমি মোটামুটি তোমার আলোচনা থেকে বুঝতে পারলাম আর কি। তো এই যে তোমার 4টা মেইন কনসেপ্ট থেকে যে আলোচনাটা তুমি বোঝাতে চাইলে, এইটার কিন্তু হিস্ট্রিক্যাল এক্সাম্পলস রয়েছে। তুমি এক্সাম্পল দিয়েছো ইউএসএ মেক্সিকোর বর্ডার, নগলিস অফ সনোরা, নগলিস অফ অ্যারিজোনা। অ্যারিজোনা হচ্ছে আমেরিকান পার্ট আর তোমার ওই পার্টটা হচ্ছে তোমার মেক্সিকো পার্ট, জাস্ট বিকজ অফ দেয়ার বাউন্ডারিজ ডিফারেন্ট অ্যান্ড দে বোথ হ্যাভ টোটালি ডিফারেন্ট ইনস্টিটিউশন ইন দেয়ার কান্ট্রিজ অ্যান্ড টু ডিফারেন্ট হিস্ট্রিজ, যে হিস্ট্রির কারণে তোমার এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে। জাস্ট আমি এখান থেকেই যদি শুরু করি যে এই হিস্ট্রিটা ডিফারেন্ট কিভাবে হলো। যেমন মেক্সিকোর হিস্ট্রি, মেক্সিকো যদি আমি মিডল আমেরিকা ধরি, এর সাথে সাথে আমরা যদি ধরি তোমার ওর পাশে আছে ল্যাটিন আমেরিকা বা ক্যারিবিয়ান অঞ্চল, পুরোটার এক ধরনের হিস্ট্রি রয়েছে। আর এদিক দিয়ে আমেরিকা, কানাডার যে নর্থ আমেরিকা, এইটার একটা ডিফারেন্ট হিস্ট্রি রয়েছে। তুমি যদি সাউথ আমেরিকা বা মিডল আমেরিকা বা ক্যারিবিয়ান এলাকায় যদি দেখো, প্রথম ওইখানে গিয়েছে স্প্যানিশরা ওইখানে গিয়ে প্রথমে যেটা করেছে, ওইখানে অলরেডি একটা পলিটিক্যাল সিস্টেম ছিল যেখানে পুরোপুরি এক্সট্রাকটিভ একটা সিস্টেম। আমরা আজকে যে এজটেক সভ্যতার কথা শুনি, ইনকা সভ্যতার কথা শুনি, এই সভ্যতাগুলো কি ছিল যে এখানে প্রায় এই ধরনের যে কোনো সিস্টেমে একজন রাজা থাকতো বা একজন সম্রাট থাকতো, উনি দাবি করতেন যে আমি হচ্ছি গডের প্রতিনিধি হিসেবে এদেরকে শাসন করি, এবং এদেরকে সে এমন একটা সিস্টেমে দাঁড় করাতো যে তাদের উপার্জিত সকল সম্পত্তি বা সবকিছুই, তাদের পরিশ্রম, তাদের হার্ডওয়ার্কের সবকিছুই তারা আলটিমেটলি রাজার কাছে দায়বদ্ধ, এবং রাজা এটা পুরোপুরি কন্ট্রোল করতো আর কি। এই সিস্টেমটা এরকম যে মানুষের সকল যে আয় ইনকাম, লেবার সিস্টেম বা তোমার এগ্রিকালচার সিস্টেম, যেখান থেকেই যেটা হতো, এটা আলটিমেটলি বড় একটা পোর্শন চলে যেত তোমার এম্পায়ারদের কাছে। জাস্ট স্প্যানিশরা গিয়ে ওই বড় এম্পায়ারদের কিংদেরকে তোমার ক্যাপচার করে ওই সিস্টেমটা দখল করেছে, এবং গিয়ে ওদের থেকে বলেছে তোমরা আমাদের প্রচুর পরিমাণে গোল্ড দাও, সিলভার দাও, মাইন দাও, এটা দাও, সেটা দাও। এবং পরবর্তীতে তারা ওই রাজাদেরকে কুক্ষিগত করে তাদেরকে মানে র্যানসাম হিসেবে প্রচুর পরিমাণে ওই সময় এই গোল্ড, সিলভার এবং অন্য জিনিস আদায় করা শুরু করেছে। তো এটা তো খুবই লাভজনক ছিল, এবং পরবর্তীতে ওইখান থেকে তোমার আরও মাইনিং শুরু হলো, টবেকো প্রোডাকশন শুরু হলো, অন্য এগ্রিকালচার শুরু হলো, এবং যদি ক্যারিবিয়ান অঞ্চলটা দেখো যে সেখানে এলাকায় সুগার প্ল্যান্টেশন শুরু হলো, আখের চাষ যেটা বলে, ওইখান থেকে সুগারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট ছিল। তো এটা কিন্তু ওই যে স্লেভ ট্রেডটাকে কিন্তু খুবই এক্স্যাক্টলি পপুলেট করছে এই সুগার প্ল্যান্টেশন। বাট আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে এটার পুরো ধাঁচটা হচ্ছে আলাদা ধরনের। কিরকম? এই পুরো সিস্টেমটা এটা ছিল এক্সট্রাকটিভ। এখানে তোমার এই মাইনিং করলো, মাইনিং বা সিলভার বা তোমার গোল্ড নিল রাজার থেকে, যে রাজাকে ধরলো, বন্দুক ধরে থেকে বলছে তুই এই এক রাজপ্রসাদ সমান আমাকে সিলভার বা গোল্ড দিতে হবে। তো সে সেটা দিয়েছে, এবং পরবর্তীতে তাদের যে প্রজা রয়েছে, প্রজাদেরকেও তারা এইভাবে কুক্ষিগত করে নানা ধরনের তোমার এক্সট্রাকশন তারা চালিয়েছে আর কি। এবং এইটা তোমার বছরের পর বছর হয়েছে। আর ঠিক ক্যারিবিয়ান অঞ্চলেও তোমার পরবর্তীতে দেখলো যে এখানে স্লেভ নিয়ে এসে আফ্রিকা থেকে এখান দিয়ে তাদেরকে দিয়ে তোমার মনে করো যে সুগার ক্যান চাষ করলো। তো এইখানে এক ধরনের সিস্টেম দাঁড় করালো। এখন আমি যেটা বলতেছি, নর্থ আমেরিকা ওয়াজ এ লিটল বিট ডিফারেন্ট। এরকম কিরকম, নর্থ আমেরিকাতে এরকম কিন্তু মানে প্রপার কিংডম বা প্রপার পপুলেশনই ছিল না, ওইরকম যে শক্তিশালী স্ট্রাকচারও ছিল না, কারণ ওই এলাকায় তেমন কোনো মাইনও ছিল না, সিলভারও ছিল না, গোল্ডও ছিল না, ইভেন দ্য ল্যান্ড ওয়াজ নট ইভেন দ্যাট মাচ ফার্টাইল, লাইক ওইখানে খুবই এগ্রিকালচারাল ল্যান্ডও ছিল অনেক অ্যাভেলেবল। তো এইটুকু তো দখল ছিল, এর আগের অংশটুকু দখল ছিল ল্যাটিন আমেরিকা বা মিডল আমেরিকা, মেক্সিকো থেকে শুরু করে পুরা পেরু, বলিভিয়া, এই এলাকাটা তো স্প্যানিশটা অলরেডি দখল করে ফেলেছে। তো শেষের দিকে আসলো ইংলিশটা এসে দেখে তো তাদের খাওয়ার আর কিছু নাই। তো ওরা ওই যে জেমস টাউনে আসলো, নর্থ ক্যারোলিনাতে আসলো, এসে দেখে যে আসলে তো এরকম কিছু না, আমরা যেরকম ভাবছি সেরকম না। তখন তারা চিন্তা করলো যে না, এখানে আমরা কি করি, এখানে আমাদের লোকজন নিয়ে এসে এদেরকে জমি জমা দেই, আমরা নিজেদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দাঁড় করাই, এবং এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম দাঁড় করে এমন একটা সিস্টেম করবো যে তারা যে প্রোডাকশনটা করবে বা তারা যে আয় ইনকামটা এখান থেকে করবে, আমরা ওইখান থেকে কিংকে কিছু পাঠাবো অথবা আমরা নিজেরা লাভবান হবো। এটা হচ্ছে তাদের সিস্টেম। আর এটা করতে গেলে কি করতে হয়েছে, তাদেরকে প্রপার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ দাঁড় করাইতে হয়েছে, কারণ তারা তো নিজেদের লোকজন নিয়ে আসছে। ওইখানে তোমার প্রতিষ্ঠান দাঁড় করাইতেছে, ট্যাক্স সিস্টেম দাঁড় করাইতেছে, পুলিশ ফোর্স দাঁড় করাইতে হয়েছে, সিকিউরিটি দিতে হয়েছে, এবং অন্য যে মোটামুটি পাবলিক সার্ভিসগুলো একটু একটু করে তখন থেকে শুরু হয়েছে। সুতরাং দেখো, দুইটা কিন্তু একই ইনভেশন হয়েছে, যারা ইউরোপিয়ানরা গিয়েছে, বাট স্প্যানিশরা যেখানে গিয়েছে সেখানে এক ধরনের সিস্টেম দাঁড়ায় গেল, এখানে তোমার ইনস্টিটিউশনগুলো ডিফারেন্ট দাঁড়ায় গেল, একটা কাইন্ড অফ এক্সট্রাকটিভ আর একটা তোমার ইনক্লুসিভ টাইপ অফ ইনস্টিটিউশন। এটাই কিন্তু ডিফারেন্সটা করেছে। এবং পরবর্তীতে এইটা
তুমি ধরো 1770-এর দিকে ওরা যখন এই অনেক ইউরোপিয়ানরা যখন দেখলো যে না আমরা এখানে তো 2-3 জেনারেশন আছি এখন, তো এখন আমরা কি করবো, আমরা ব্রিটিশদের শাসন মানি না। তো এই কাজ করতে গিয়ে তারা কিন্তু তোমার স্বাধীনতা ঘোষণা করলো, কারণ অলরেডি তারা নিজেরা ইউরোপিয়ান মনে করে না, তারা নিজেদেরকে আমেরিকান মনে করা শুরু করেছে এবং স্বাধীনতা ঘোষণা করে কিন্তু পরবর্তীতে তোমার ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হলো কথার কথা। তো স্বাধীন হওয়ার পরে কিন্তু তারা পরবর্তীতে ওয়াশিংটন কিন্তু কোনো কিং হন নাই, বা জেমস ম্যাডিসনরা বা অন্যরা কেউ কিন্তু কিং হন না। তারা প্রপার একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার ইনিশিয়াল লেভেল, ওইটা বেস্ট স্ট্রাকচার ছিল, একটা সংবিধান করলেন এবং করে তোমার একটা ইনক্লুসিভ সিস্টেম, ডেমোক্রেটিক, পাশাপাশি তোমার মার্কেট ইকোনমির যেই ফাউন্ডেশনটা ওইখানে তারা এই সংবিধানের মাধ্যমে আস্তে আস্তে চালু করেছে। এরপর অনেক হিস্ট্রি আছে আমরা। ইন্টারেস্টিংটা হচ্ছে, আমি যদি এখানে অ্যাড করি একটু আপনার পয়েন্টের সাথে, যে বলো। ওই সময় যখন অন্য দেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে ধরেন কলোনি চলে গেছে, এতদিন ধরে কলোনি ছিল, এখন কলোনি চলে গেছে, তখন কি হয়েছে, পাওয়ার অ্যাকচুয়ালি মানে ওরা চেঞ্জ করে নাই কিছু দেশের মধ্যে, ওরা কি করছে, ইনস্টেড অফ ফরেনাররা এক্সট্রাক্ট করবে, এখন আমরা করবো। হ্যাঁ, কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হয়েছে, তারা আমেরিকার ওই অন্য দেশের ফিলোসফি ফলো করে নাই। আমেরিকা টুক ডিসিশন দ্যাট দ্য কনস্টিটিউশন অফ 1776 ওয়াজ রিটেন absolutely different from other countries. They took initiative according to their own situations. They didn't just take the pages from the rule book of the colonizers. এক্স্যাক্টলি, দ্যাটস আ নাইস। There's the difference. মেক্সিকোর ক্ষেত্রে ধরো, তো মেক্সিকোতে ওই যে আমেরিকা যখন স্বাধীন হলো, এটা দেখে তো তারা উৎসাহিত হলো যে অলরেডি যারা স্প্যানিশ অলরেডি অনেকদিন ধরে আছে তারাও স্বাধীনতাটা ঘোষণা করলো। স্বাধীনতা তারা কোনোভাবে অর্জন করলো 1800 সালের দিকে, 20-22-এর দিকে। কিন্তু যেটা হলো কি, তারা যেই সিস্টেমে এর আগে এক্সট্রাকশন করেছে ওইটার মধ্যেই থাকলো। যেমন ওই সময় তারা স্বাধীন হওয়ার পরে তোমার 10-12 বছরে 20-25 জন মানে প্রেসিডেন্ট চেঞ্জ হলো। ওরে তোমার অ্যাটাক করে, ও পাওয়ার সিজ করে, তোমার পাল্টা কু হয় এবং পরবর্তীতে কিন্তু প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইনস্টিটিউশনাল ফর্মেট দাঁড়ায় নাই। আমি জাস্ট মেক্সিকোর কথাই যদি মানে বলে দেখি আর কি, একজন প্রেসিডেন্ট আছে 11 বার। হ্যাঁ বলো। আপনি আবার একটু অ্যাড করি, হচ্ছে যে মিডল এজেস এর মধ্যে লেখক একটা এক্সাম্পল দিয়েছে, যতজনই রাজা হয়েছে কেউ ন্যাচারাল ডেথে মরে নাই। মানে আইদার বাই কু, ওর পাশের লোক মারছে, ওর ভাই মারছে, ওর বোন মারছে, মানে নিজেরা ন্যাচারাল ডেথে কেউই মরে না। সো আপনার এক্সাম্পল অনুযায়ী যে মেক্সিকোতে চেঞ্জ। হ্যাঁ, আমি জাস্ট এই একটা ইন্টারাপ্ট করছি। না ইন্টারাপ্ট করবা, দিস ইজ আ ডিসকাশন। এইটা তোমাকে আমি জাস্ট দুইটা কান্ট্রি, একদম পাশাপাশি কান্ট্রি দিলাম। এর বাইরে তোমার সবচেয়ে বড় উদাহরণ যেটা আমাদের হিস্ট্রিটাকে মানে আমি বলবো যে পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রিকে ডিফাইন করেছে যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটেন বা ইংল্যান্ড। এটাকে তুমি যদি ভালোভাবে ডিফাইন করো, এটা যদি বুঝতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবো হোয়াট মিনস বাই দ্য ইনক্লুসিভ ইনস্টিটিউশনস এবং এইটার সাথে এক্সট্রাকটিভ তোমার ইনস্টিটিউশনগুলোর পার্থক্যগুলো। যদি ব্রিটেনের হিস্ট্রি, আমি মডার্ন ব্রিটেনের হিস্ট্রি থেকে চিন্তা করে বলি, তাহলে শুরুতেই বলতে হবে ম্যাগনা কার্টার কথা। ম্যাগনা কার্টা কি ওই 1213-14 সালের দিকে তোমার শুরুতে, তখন ব্যারেন্সরা বললো যে না, মোনার্ক যে ছিল বা কিং যে ছিল, কিংকে সে পুরো ট্যাক্স আদায় করার, যথেচ্ছ ট্যাক্স আদায় করার অধিকার নাই। সেই প্রেক্ষিতে তারা বিদ্রোহ করেছিল এবং পরবর্তীতে রাজাকে বেশ ভালো বিপদে ফেলে তারা একটা কন্ট্রাক্ট করে ফেলে, যেটা আমরা কন্ট্রাক্ট অফ ম্যাগনা কার্টা জানি আর কি, যেখানে তোমার ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি যে রাজা যে তোমার একদম আলটিমেট সোভারেন পাওয়ার নয়, এটা ডিফাইন করা হয়। এটা হিস্ট্রির একটা অনেক বড় ইয়া। এইটার নেক্সট কনসিকুয়েন্স হচ্ছে তোমার 1346-48 সালের দিকে বিরাট একটা মানে মহামারী হলো। এটাকে ইতিহাসের ব্ল্যাক ডেথ বলা হয়। ওই সময় তোমার ইউরোপের প্রায় 1/3 বা কিছু এলাকা হাফ অফ দ্য পপুলেশন এক্সটারমিনেটেড হয়ে গেল আর কি। তো এর আগে কি ছিল, এটা ছিল একটা প্রপার ফিউডাল সিস্টেম। প্রপার ফিউডাল সিস্টেমটা কিভাবে কাজ করে, যে রাজা থাকবে, রাজার আন্ডারে আমাদের দেশে যেটা বলে জমিদার বা জাগিরদার, এরা তোমার মনে করো যে সামন্ত বলে, সামন্তরা তোমার একদম ডাইরেক্ট লেবার, ওই এলাকার যারা লোকজন আছে তাদেরকে বলবে তোরা এখানে কাজ করবে, আর কোনো কাজ নেই, তোদেরকে আমি খাওয়া পড়ায় বাঁচায় রাখবো আর কি, তোদের কাজ হচ্ছে আমার জমিতে কামলা কাটা আর কি। তো এইটা করে কিন্তু তোমার সিস্টেমটা ছিল। কিন্তু ওই সময় এত মানুষ মারা গেল, তখন এই কাজ করার লোক পাইল না। তখন যারা এগ্রিকালচার ফার্মার ছিল বা যারা ওই তোমার এগ্রিকালচার ফিল্ডে কাজ করতো, ওরা মোর পাওয়ার পেয়ে গেল। তারা বললো না, আমাদেরকে এই এক্সট্রাকটিভ সিস্টেমে না রেখে আমাদেরকে জমিটা দিয়ে দেন, উইল ওয়ার্ক বাই আওয়ারসেলফ। এটা খুবই ভালো একটা তাদের জন্য অপশন। সুতরাং এখানে কিন্তু যে তুমি বলা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন একটা হয়ে গেল। ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটা বেসিক কনসেপ্ট আরও যেটা হচ্ছে যে তুমি যখন নতুন কোনো আইডিয়া বা টেকনোলজি ইনপুট করবা, তখন আগের যে তোমার এক্সিস্টিং এক্সট্রাকটিভ সিস্টেমটা ছিল, তারা ওইটা আস্তে আস্তে সরাই দিবে, ডিস্ট্রয় করে দিবে আর কি। তো এই ক্ষেত্রে একটা হলো এরপরের যে সিস্টেমটা আসলো, আমি যদি একদমই হিস্ট্রি ধরে বলি, 1688 সালের যে তোমার রেভলিউশনটা হলো ব্রিটেনে আর কি, এইটা মানে তোমার খুবই ইম্পর্ট্যান্ট আর কি, যে এইখানেও তোমার পার্লামেন্টের একটা অথরিটি ক্রিয়েট করা হলো আর কি ওইখানে আন্দোলনের মাধ্যমে। এখন তুমি বলবো যে রাজা তাহলে এত সহজে মেনে নিল কেন? কারণ ওই সময় এই যে অলরেডি তোমার এই ব্ল্যাক ডেথের পরে মানুষের কাছে তোমার যখন ল্যান্ড প্রপার্টির ওনারশিপ গেল, তোমার আস্তে আস্তে তখন কিন্তু মানুষ টাকা পয়সা মানে সঞ্চয় করা শুরু করলো। 15 সালের শুরুর দিকে তখন ইউরোপিয়ানরা যখন বাইরে
অভিযান করা শুরু করলো, তখন তারা নিজেরা কোম্পানি ফর্ম করা শুরু করলো। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম আফ্রিকার জন্য আফ্রিকান কোম্পানি, কিংবা ল্যাটিন আমেরিকার জন্য এরকম বিভিন্ন কোম্পানিগুলো তারা বিভিন্নভাবে ইনভেস্ট করে বিদেশ, আটলান্টিক মহাসাগর বা তোমার ওই সাগরের পার ধরে ধরে তোমার বিভিন্ন দেশ অভিযান করে করে তোমার বিভিন্ন দেশ থেকে সম্পত্তি নিয়ে আসা শুরু করলো, এবং তারা মানে নিজেরাও বেটার অফ হলো আর কি। এবং সাথে সাথে তারা কিন্তু ওই সময় খেয়াল করলো যে না, উই হ্যাভ সামথিং টু ডু ইনসাইড আওয়ার কান্ট্রি। তারা ওইখানে তোমার বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, তোমার বিজনেস ইনস্টিটিউশন, যেমন ধরো তোমার গার্মেন্ট ফ্যাক্টরি, আমরা যেটা এখনকার তাঁত শিল্প, যেটা ওই সময় আস্তে আস্তে করে গ্রো করা শুরু করলো। তো এই 1688 সালের যে বিপ্লবটা, এইটা তোমার পার্লামেন্ট নামে একটা বিষয় হয়ে গেল, যেখানে তোমার এই যে সোভারেন পাওয়ার যতটুকু ছিল ওইটা আরেকটু কার্টেল হলো এখানে, যে না, ইভেন দ্য পার্লামেন্ট মেম্বার যারা এক সময় তোমার ওই সময়ের যারা ওইখানকার হোমরা-চোমরা ব্যক্তিত্ব যারা ছিল, অর্থনৈতিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী ছিল, তাদের অধিকার হলো যে রাজার যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, যে তোমার যা কিছু করবা আমাদের পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, ইচ্ছামতো তুমি ট্যাক্স করতে পারবে না, ইভেন উই ক্যান হ্যাভ সাম অপিনিয়ন রিগার্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ট্যারিফ, এই ইটসেট্রা। তখন এই যে পাওয়ারগুলো হলো, আস্তে আস্তে তোমার পাবলিক মোর পাওয়ারফুল হওয়া শুরু করলো। এবং তোমার এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের মাধ্যমে মোনার্কির যে অ্যাবসোলিউটিজম ছিল পৃথিবীতে প্রথমবারের মতো দেখা গেল যে এইটা তোমার আস্তে আস্তে তোমার, যদি আগে যে থাকতো 100, ওই তোমার ম্যাগনা কার্টার মাধ্যমে হয়ে গেল 80, তোমার মনে করো যে ব্ল্যাক ডেথের মাধ্যমে হয়ে গেল 60, তোমার এই রেভলিউশনের মাধ্যমে হয়ে গেল ধরো 40, এরকম যে আস্তে আস্তে তোমার মোনার্কির যে অ্যাবসোলিউট পাওয়ার সেটা কমে যাচ্ছে, এবং পিপল আর গেটিং মোর এম্পাওয়ার। তাদের কাছে ফাইন্যান্স আসছে, অর্থনীতি করার সুযোগ আছে, তারা ট্রেড নিজেরা করতে পারছে, নিজেরা এম্পাওয়ার্ড হচ্ছে, এবং পরবর্তীতে তোমার নিজেরা ইন্ডাস্ট্রি করা শুরু করলো। এবং এর একটা প্রভাব পড়লো তোমার দিন শেষে তাদের করা আমেরিকান কলোনিরা দেখলো যে না, হু ইজ মোনার্ক, উই ডু আওয়ার থিং, আমরা মোনার্ককে মানি না আর কি। এবং আলটিমেটলি তারা মোনার্ককে কিন্তু এখান থেকে বিদায় করে দেওয়া, তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট এখানে গঠন করলো। এবং এদেরই তো অফশুট হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, তোমার নিউজিল্যান্ড, ইভেন তোমার আরও 2-1টা আছে যারা কানাডা বা অন্য যে কান্ট্রিগুলো আজ রয়েছে, এদের যে অফশুট। এরা করলো কি, যে দেখো এখানে কিন্তু ইনস্টিটিউশনাল হেরিটেজ, যে তোমার ম্যাগনা কার্টা, রেভলিউশন, তারপরে তোমার পার্লামেন্ট, তারপরে তোমার বিভিন্ন কোম্পানি ফর্ম করা, তারপরে তোমার প্রাইভেট লেভেলে এই কোম্পানিগুলোর কিন্তু তোমার সারা দুনিয়াতে ওশান গোয়িং ফ্লিট থাকতো, আর্মাটা থাকতো, যে না আমাদের সৈন্য সামন্ত আছে, এই কোম্পানির পক্ষে তারা যুদ্ধ করতো। এই কোম্পানিগুলো কিন্তু ওই এলাকার মানুষজনই কিন্তু ইনভেস্ট করতো আর কি। তো এই যে কনসেপ্টগুলো, ইনস্টিটিউশনাল কনসেপ্ট, এদের অফশুটটা হচ্ছে তোমার আমেরিকা, কিংবা তাদের অফশুট ছিল অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, এরাও কিন্তু ক্যাপচার করলো যে না, দেয়ার আর সামথিং দ্যাট কল ইনস্টিটিউশন, এটা যদি আমরা মানে যেটা আমরা পেয়েছি এটার উপরে যদি কাজ করি, দেন উই ক্যান বি বেটার অফ, এটা তারা বুঝতে পেরেছে। এবং আলটিমেটলি এই জায়গাগুলোয় এটাই হয়েছে। আবার এই যে একই জায়গায়, তো আমি জাস্ট খালি ব্ল্যাক ডেথের ওইখানে যে টার্নিংটা হয়েছে বা রেভলিউশনের সময় যে টার্নিং হয়েছে, এটা আমি বললাম স্পেশালি তোমার পশ্চিম ইউরোপের কথা বা ইংল্যান্ডের কথা। এই সেম তো ছিল পূর্ব ইউরোপ কিন্তু এই তোমার ক্রিটিক্যাল জাংচারের সময় ইনক্লুসিভ ইনস্টিটিউশন না করে তারা ক্রিটিক্যাল জাংচারের সময় এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনের দিকে মনোযোগী হয়েছে। এন্ড এইখানে কে আছে, হাঙ্গেরি আছে, অথবা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যেসব ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ছিল সবগুলোই কিন্তু তোমার পূর্ব ইউরোপের মধ্যে পড়ে। এখন এই কান্ট্রিগুলো করলো কি, ওরা ওই যে সামন্ততান্ত্রিক যে সিস্টেমটা ছিল, ওরা ওইটাকে আরো বেশি শক্তিশালী করে আঁকড়ে ধরলো। না, তুমি মানুষ মারা গেছে তাই কি হয়েছে, আমি কি তোমাকে জমি দিয়ে দেবো নাকি, আমরা হচ্ছি এটার ওনার, আমরা ফিউডাল, আমরা এটাকে আরো স্ট্রংলি আপহোল্ড করবো। এবং তারা এটা করেছে, এবং যারা এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদেরকে কচুকাটা করেছে। এবং এইভাবে কিন্তু তোমার যেমন যেই রেভলিউশনটা তোমার 1688 সালে, ওই ধরনের রেভলিউশন হওয়ার এখানে সুযোগই হয় না, পার্লামেন্টের গন্ধ আসার সুযোগ হয় না। এখানে সাম এলিট পিপল অথবা মোনার্কের আন্ডারে তার যে সেনাপতি বা মন্ত্রী শান্ত্রী বা ব্যারন্স ডিউক, এরা মিলেই এগুলা খাই করে তারা এক্সট্রাক্টেড করা শুরু করলো। যার কারণে এই যে পশ্চিম ইউরোপে যে ডেভেলপমেন্ট আসলো, পশ্চিম ইউরোপ বলতে তো ইংল্যান্ডের দেখে দেখে তোমার তো ফ্রান্স কিছুটা শিখেছে, ফ্রান্সের দিকে একটু পরে এসছে, বাট তারা তো ওইখান থেকে দেখে দেখে শিখেছে বা ইনফ্লুয়েন্স হয়েছে। এখানে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা পার্ট রয়েছে, নেপোলিয়ন বোনাপার্ট পরবর্তীতে তোমার একটা তোমার ইম্প্যাক্ট এখানে রেখেছে। তো এই যে তোমার একটার পর একটা হিস্ট্রিক্যাল ক্যাসকেডিং ইফেক্টগুলো একটার পর একটা জায়গায় কিন্তু গিয়ে পড়েছে, এবং ফলশ্রুতিতে প্রত্যেকটা জায়গায় যেই জায়গাগুলোয় তোমার পজিটিভ চেঞ্জ হয়েছে, অর্থাৎ এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন না করে তারা ইনক্লুসিভ, যেটা মানুষের প্যাটেন্ট রাইটকে আপহোল্ড করবে, মানুষের ট্যালেন্টকে তোমার মর্যাদা দিবে, তাদেরকে বেনিফিট দিবে, সেই দেশগুলো উন্নতির দিকে গিয়েছে। আর যারা তোমার এই ইনস্টিটিউশনগুলো গড়ে তোলে নাই, যেখানে ল অ্যান্ড অর্ডার দিতে পারে নাই, যেখানে প্যাটেন্ট রাইট দিতে পারে নাই, আমার ট্যালেন্ট যদি প্রপারলি ভ্যালু করতে হয় না, লেবারকে তোমার ফ্রিলি কাজ করতে না দিয়ে লেবার্সকে এনফোর্স করে তোমার তাদের সুবিধা মতো তাদের স্বার্থে কাজে লাগিয়েছে, সেই জায়গাগুলোয় আর উন্নয়নের ওই ছোঁয়াটা পায় না। এটা হচ্ছে তোমার, আমি যদি শুরুটা বলি। এখন তোমার এই ব্যাপারে আরো কিছু আইডিয়াস রয়েছে, এগুলো একটু আমি শুনবো, তারপর আমার আরো কিছু বক্তব্য আছে। শাকিল, আমি এখানের মধ্যে
আপনি তো মানে এই কারণেই ভাই আপনার সাথে আমি কথা বলি খুব ভালো লাগে যে যখন আমি পুরা হিস্ট্রিটা একসাথে পাই। বই পড়ার সময় যেটা হয় এত বড়, বড় চ্যাপ্টার মানে ফলো রাখাটা একটু টাফ। সো আপনি যখন এই যে ম্যাগনা কার্টা, দেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দেন দ্য রাইজ অফ সিনেট, মনার্ক থেকে পাওয়ার চলে গেল, ওই যে আপনি পার্সেন্টেজ আকারে, আকারে বললেন ম্যাগনা কার্টা সার্টেন পার্সেন্টেজ। দিস ইজ রিয়েলি, রিয়েলি এনলাইটেনিং যে হাউ ফ্রম মনার্ক ইউকে ট্রান্সফর্ম ইনটু এ সিনেট অর ডেমোক্রেটিক সোসাইটি এবং অন্যান্য দেশ যেগুলো পারে নাই। এখানের মধ্যে এই বইয়ের মধ্যে মিথ বাস্টিং কিছু কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে আমি এখন একটু হাইলাইট করতে চাই, কারণ আমাদের তো কাজই হচ্ছিল মিথ না, বাস্টিং করা। তুমি যখন মিড বাস্টিং কথাটা বলো আমার খুব মজা লাগে শুনে। দেয়ার আর সাম বয়েজ, স্পেশালি বাচ্চা, ছোট বাচ্চারা যে দেখবা যে বার্থডে যখন একটা পার্টি হয় অথবা বিয়ের একটা পার্টি হয়, তখন পার্টি শেষ হয়ে গেলে অনেকগুলো বেলুন ফুলানো থাকে। তো ওদের কাজ হচ্ছে কোনো কারণ ছাড়াই তারা ওই বেলুনগুলো ফুটায় খুব মজা পায়, বাস করে খুব মজা পায়। তো তুমি হচ্ছে ওইরকম মানে কোনো রকম একটা মিথ পেলে বাস করতে খুব মজা লাগে তোমার আর কি। খুব মজা পাই আমি ভাই, খুব ভালো লাগে। এখন ইন্টারেস্টিংটা হচ্ছে ওই বাচ্চারা করে উইদাউট এনি রিজন, কিন্তু আমি করি ডেফিনিট পারপাস ড্রিভেন মিথ বাস্টিং, যাতে মানুষ লাইফের ডিসিশন ভালো নিতে পারে। মিথ বাস্টার তো এখানের মধ্যে লেখক যে জিনিসটা নিয়ে আসছে, লেখক সরাসরি বলেই দিছে থিওরিজ দ্যাট ডিডন্ট ওয়ার্ক, দ্যাট ডোন্ট ওয়ার্ক। কারণ আমাদেরকে মিথগুলো জানতে হবে এই কারণে, দিস ইজ আ পলিসি, দিস ইজ আ সিস্টেম দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, যে কোন একটা দেশের মধ্যে যখন মনার্ক থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে জনগণের মাঝে মাঝে, জনগণ যখন দেশের ডিসিশন ইনক্লুসিভ হবে, তখন দেশ উন্নতি হবে, তখন ওই ইনস্টিটিউশনালগুলো গ্রো করবে, যেখানে এক সিঙ্গেল মানে একজন কোনো সিঙ্গেল এন্টিটি ডিসিশন নিতে পারবে না ফুল মাসের জন্য। এটা একটা থিওরি যেটার মাধ্যমে লেখক তার পুরো বইটাকে অ্যারেঞ্জ করছে। কিন্তু দেয়ার আর সাম আদার থিওরিজ। সো আমি ওই থিওরিগুলোকে একটু বলে তাদের কাউন্টার আর্গুমেন্ট একটু দিতে চাই, যাতে আমরা ওগুলোকে নেক্সট টাইম থেকে ডিসকাস করে দিব আর কি। দাও। সো লেখক এখানে সিস্টেমেটিক্যালি ৩টা নন ইনস্টিটিউশনাল যে থিওরি সেটাকে ডিসপিউট করছে। একেবারে ৩টা হাইপোথিসিস। নাম্বার 1 ইজ জিওগ্রাফি হাইপোথিসিস। জিওগ্রাফি হাইপোথিসিস যেটা মানে আমি এক্সপ্লেইন করব, এটাকে সে রিফিউট করছে। সেকেন্ড যে হাইপোথিসিসটাকে সে রিফিউট করছে কালচার, যে কোনো একটা দেশের কালচার ডিফারেন্ট, দ্যাটস ওয়াই রিলিজিয়ান ডিফারেন্ট, যে ওয়েস্টার্ন ছিল খ্রিস্টিয়ান আর ওই মিডল ইস্ট ছিল ইসলাম, সো এই কারণে দে ওয়েন্ট টু ডিফারেন্ট ওয়ে, দিজ আর কালচার থিওরি। সে লেখক ওইটাকে রিজেক্ট করেন। আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ইগনোরেন্স হাইপোথিসিস, যেখানে ধরে নেওয়া হয় তৌহিদ ভাইয়ের মতো যারা আছে তারা হচ্ছে ইগনোরেন্ট, তারা জানেই না দেশের জন্য ভালো কারা, ভালো কি, পলিসি মেকাররা জানে না দেশের জন্য ভালো কি, এই কারণে পোর কান্ট্রিজ গুলা পুর হয়। এটাও সে রিফিউট করছে। মানে সো এই কারণে এই ৩টা মিথ বাস্টিংটাকে আমি একটু হাইলাইট করতে চাই। যে ফার্স্ট মিথ বাস্টিং, লেটস ট্রাই উইথ দ্যাট। সেটা হচ্ছে যে জিওগ্রাফি হাইপোথিসিস। যে জিওগ্রাফি হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি বলে কি, প্রসপারিটি ইজ ডিটারমাইন্ড বাই এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। যে কোনো একটা দেশের ডেভেলপমেন্ট ডিটারমাইন করবে ওই দেশের ভিতরে ন্যাচারাল এন্ডাওমেন্ট আছে কিনা, ওই দেশের ভিতরে রিসোর্স আছে কিনা। মানে এইটা মানে আমি বলতে হয় না, এমনি তো শুনতেই তো এটা মনে হয় যে এই লজিক ডাজন্ট মেক এনি সেন্স। কারণ প্রথম যে আর্গুমেন্টটা ছিল যে একটা লাইন, ইটস এ বর্ডার লাইন, জিওগ্রাফিক লাইন না, যে এই সাইডের মধ্যে ঠান্ডা বেশি পড়ে, এই সাইডের মধ্যে গরম বেশি পড়ে। যে নোবেলেসের যে এক্সাম্পলটা আসলো, এরিজোনা এবং মেক্সিকো একটা সিঙ্গেল লাইন দিয়ে আমরা বলে দিচ্ছি দে আর ডিফারেন্ট। সো একজন এই সাইডের মানুষ লক্ষ কোটি টাকা ইনকাম করে, এই সাইডের মানুষ ইনকাম মানে খাইতে পায় না। সো এই যে ডিফারেন্সটা, এটা তো হয় নাই জিওগ্রাফির জন্য, এটা তো হচ্ছে একটা লাইনের জন্য, যে এই সাইডে ইনস্টিটিউশন ভালো আমেরিকার আর এই সাইডে মেক্সিকোর ইনস্টিটিউশন খারাপ। সো দ্যাট ইজ ফার্স্ট হাইপোথিসিস, যেটা হচ্ছে রিজেক্ট করছে। বাট এখানে কাউন্টার আর্গুমেন্টস আরও আছে। যে প্রথম যে কাউন্টার আর্গুমেন্টাল লেখক দেয় এই জিওগ্রাফি, সেটা হচ্ছে যে রিভার্সাল অফ ফরচুন। রিভার্সাল অফ ফরচুনের মাধ্যমে সে যেটা বলতেছে যে যখন ইউরোপিয়ানরা বিভিন্ন ল্যাটিন আমেরিকার দেশে অ্যাজটেক এবং হচ্ছে ইনকা সিভিলাইজেশনকে কলোনাইজ করতেছিল, যেটা এখনকার মেক্সিকো, পেরু আর বলিভিয়া, তারা ওই সময় গিয়ে দেখছে ওই সকল এরিয়া ইউরোপ থেকে অনেক বেশি ডেভেলপড। আপনি পেরুতে এখনো তো মাচু পিচু আছে, মেসোপটেমিয়াতে এখনো পিরামিড আছে। ওই সময় তো ওয়েস্টার্ন কান্ট্রিতে কি ছিল, পাথর ছিল। আপনি মানে একটা সুন্দর লেখক এক্সাম্পল দেয় যে টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস অফ টু সিভিলাইজেশন ইন দ্যাট পিরিয়ড, আমাদেরকে জাস্ট 2টা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে ওই সময় কনস্ট্রাকশন কি ছিল আমেরিকা বা এই নর্থ আমেরিকান ইউরোপিয়ান সিভিলাইজেশনে কি ছিল, জাস্ট পাথর ছিল, যে এটাই নাকি তাদের জন্য সবচেয়ে বেশি কনস্ট্রাকশন, যেখানে ইজিপশিয়ানরা পিরামিড তৈরি করতেছে, মিরাকেল তৈরি করতেছে। সো এখানের মধ্যে রিভার্সাল অফ ফরচুনের মধ্যে সে বলতেছে যখন ইউরোপিয়ানরা গেছে ওই ল্যাটিন আমেরিকার দেশে মেক্সিকোতে, তখন তারা গিয়ে দেখছে যে তারা মোর প্রসপারাস এবং টেকনোলজিক্যালি সফিস্টিকেটেড। কিন্তু এখনকার যদি আপনি দেখেন মানে সফিস্টিকেটেড ফ্রম ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা, কিন্তু এখন যদি আপনি দেখেন নর্থ আমেরিকা আর ওই ল্যাটিন আমেরিকা, টোটালি ওয়েলথ ডিফারেন্ট।
It's like all the wealth of Latin America came to North America. It's not like that. কালচারাল এন্ডাওমেন্ট এখনো ওই দেশে এমনই আছে। প্রবলেম যেটা হয়েছে, আমেরিকার মধ্যে ইনস্টিটিউশন এসে টাকা পয়সাগুলো নিজের মাধ্যমে রাখছে, জনগণ ইউজ করছে, আর ওখানের মধ্যে ওই যে এক্সট্রাকটিভ সোসাইটি ছিল, যারা এলিটরা টাকা নিয়ে নিজে নিজে খাইতো আর কি। সো এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। আরেকটা আর্গুমেন্ট যেটা হচ্ছে যে লেখক জারেড ডায়মন্ডের আর্গুমেন্ট, সেটা ছিল যে ডিফারেন্সিয়াল এন্ডাওমেন্টস অফ ডোমেস্টিকেটেড স্পিসিস শেপ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। মানে হচ্ছে যে ধরেন এক দেশে ঘোড়া আছে, আরেক দেশে গরু আছে, আরেক দেশে গাধা আছে, তিনজনের দিয়ে যদি আপনি মানে লাঙ্গল চালা, তো 3 রকমের আউটপুট আসবে। সো যেহেতু ডোমেস্টিক্যালি যে অ্যানিমেলগুলোকে আপনি ডোমেস্টিকেটেড করতে পারবেন, সেই ডোমেস্টিকেটেডের যে আর্গুমেন্টটা, যে এই কারণে কান্ট্রি ডিফারেন্ট হয়, কান্ট্রির মধ্যে আর কি ওয়েলথ জেনারেশন ডিফারেন্স হয়। সো এই জিনিসটা অ্যাগেন এখনকার যুগে আপনি যদি ওয়েলথ ডিফারেন্স দেখেন, কেউ কি আর গরু ছাগল দিয়া করে? না। মানে এখন তো টেকনোলজি দিয়ে করে। সো দিস ইজ অল অ্যাবাউট কামিং টু দ্য পয়েন্ট, ইনস্টিটিউশন। সেকেন্ড হাইপোথেসিস যেটা সে ডিফিউট করে, সেটা হচ্ছে কালচারাল হাইপোথেসিস। সো কালচারাল হাইপোথেসিস যেটা বলতেছে যে এ নেশনস প্রসপারিটি ইজ রিলেটেড টু দ্য কান্ট্রিজ কালচার, স্পেসিফিকলি রিলিজিয়ান। ম্যাক্স ওয়েবার, তারপরে হচ্ছে যে ম্যাক্স ওয়েবার যে রাইটার, সে হচ্ছে প্রোটেস্ট্যান্ট ইথিক্স নিয়ে এসে সে বলতেছে যে তাদের ইথিক্স ভালো ছিল, অন্য অন্য কান্ট্রির ইথিক্স খারাপ ছিল, দ্যাটস ওয়াই কালচারালি ওই সকল কান্ট্রিগুলো পিছনে চলে গেছে। সো অ্যাজ এক্সাম্পল, আপনি যদি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া দেখেন, culture same, religion same, intention is also same. I want to develop my country, but one adopted the idea of United States, the other adopted the idea of Soviet. Extractive. So this cultural difference also didn't do that. Actually, what did change? The cultural institutions, like not the cultural institution, the government or controlling institutions. So it was in South Korea, it was inclusive. In North Korea, it was extractive. So that's why these two countries went to different way. The last myth, the one is ignorance hypothesis. যেখানে ধরে নেয় যে তৌহিদ ভাইয়ের মতো যারা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশে কাজ করে, সিয়েরা লিওনে কাজ করে, তারা স্টুপিড, তারা জানে না দেশের জন্য ভালো কি। যেহেতু তারা জানে না, তার ইকোনমিক পলিসি নেয় যেটা হচ্ছে খারাপ, এবং তারা হচ্ছে ওই পলিসি নেয় যেটা মার্কেট ফেলিয়ার করে, এই কারণে খারাপ হয়। আচ্ছা, এটা কি ভাই আমি বলবো না আপনি বলবেন? না, এটা আপনি বলবেন নিজের প্রশংসা। আমি তো বলবো অবশ্যই বাড়াই বলবো। এর মধ্যে গেটিং ইট রং, যে এই যে কথাটা যে বলতেছে যে যে ডেভেলপিং কান্ট্রির যে পলিসি মেকার যারা আছে, যারা পুর কান্ট্রির যারা পলিসি মেক করে, মানে আইডিয়া যে তারা দেখে নাই। আমরা পিছনের বই পড়ে আসছি ডেভেলপমেন্ট বার্গেন, আমরা দেখে আসছি অনেক টেকনোক্রেট যারা লিটারালি দেশকে নিয়ে গেছে উপরে। আমরা এক্সাম্পল দেখছি ইথিওপিয়া টেকনোক্রেট, আমি এক্সাম্পল দেখছি কেনিয়ার টেকনোক্রেট, আমি এক্সাম্পল দেখছি মালয়ী পিপল টেকনোক্রেট। সো এই সকল লোকেরা, আমি বাংলাদেশ ফরাসুদ্দিন আহমেদ, রেসপেক্ট ফর হিম, sorry, not for Fakhruddin Ahmed, I'm sorry, Fakhruddin Ahmed, respect. He, like literally when in 1996 we had a stock market crisis, and then in 2000s we also had a stock market crisis. Economy, nothing happened. And these technocrats kept central bank perfect. This investment climate, this growth of R&D sectors is happened not for the government, it's for those institutions, I would say. I mean, BJMA বা বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির গ্রোথ আমি কোনো গভর্নমেন্টের উপরে দিব না ক্রেডিট। এটা হচ্ছে বিজেএমএ এর ক্রেডিট, এটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্রেডিট, স্পেসিফিক্যালি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট, যে ফরেন এক্সচেঞ্জটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করছে, যে কখনো ইনফ্লেশনটাকে বাড়তে দেয় নাই, কখনো বাংলাদেশের মানে যে এই ফরেন এক্সচেঞ্জ রেজিম পারফেক্টলি ম্যাচ করে করে গেছে, এবং উইদাউট এনি কনফ্লিক্ট। আমরা কিন্তু ম্যানেজ রেজিমে ছিলাম, লাইক চায়না ম্যানেজড এক্সচেঞ্জ রেটিং সিস্টেম, এক্সচেঞ্জ রেট সিস্টেম, তারপরে কিন্তু আমরা এগুলো করে গেছি অনলি বিকজ অফ টেকনোক্র্যাট। দ্য মেইন আর্গুমেন্ট যে ওই বইয়ের মধ্যে, মানে অন্যান্য যারা হচ্ছে প্রোপোনেন্ট অফ ইগনোরেন্স হাইপোথেসিস যেটাকে বলে, যে যারা হচ্ছে বলতে চাচ্ছে যে ইগনোরেন্স হাইপোথেসিস এই মানে মানুষ ডিসিশন নেয় কারণ তারা জানে না, তারা অ্যাকচুয়ালি মানে ওই লোকগুলা ধরেন ভুল ডিসিশন হয়েছে কোনো একটা, তারা তো এক্সাম্পল দিচ্ছে তাদের একদম বইয়ের মধ্যে, তারা ওই জিনিসটা চিন্তা করে নাই কেন সেই ডিসিশন নিস। টেকনোক্রেটরা কখনো সিঙ্গেল হ্যান্ডেডলি ডিসিশন নিতে পারে না, তাদেরকে কনভিন্স করতে হয়। আপনার তো কাজের 50% কাজ হচ্ছে মানুষকে কনভিন্স করা যে ভাই আমি এই পলিসিটা নিচ্ছি, অ্যাকসেপ্ট করো। আমার কাছে যেটা লাগে ব্যুরোক্রেসিতে আপনারা মিডলম্যান হিসেবে কাজ করেন, যেখানের মধ্যে ইউ টেক এ ডিসিশন অ্যান্ড দেন ইউ ট্রাই টু কনভিন্স দ্য রেস্ট অফ দ্য পপুলেশন যে দিস ডিসিশন ইজ গুড ফর আস, গুড ফর হিউম্যান সোসাইটি, গুড ফর কান্ট্রি, গুড ফর বাংলাদেশ। কিন্তু আপনি পলিটিক্যাল প্রেশার থাকে আপনার উপরে,
প্রত্যেকটা বিসিএস ক্যাডার আমি বাংলাদেশে বলবো তারা হচ্ছে পলিটিক্যালি প্রেশার ছিল ফর এভার। আচ্ছা, কোনো গভর্নমেন্ট তুমি বই নিয়ে আলাপ করো, আমার বিসিএস ক্যাডারের আলাপ করে তুমি আমার বিসিএস ক্যাডারের চাকরি দেখায় দিও না। Okay. তুমি আমি যে জিনিসটা যে জিনিসটা বলতে চাচ্ছি যে মানে টেকনোক্রেটের যে ইগনোরেন্স হাইপোথিসিস যেটা কেন কাজ করে না, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি পিপল ক্যান নট টেক ডিসিশনস ফর ইনফ্লুয়েন্সেস। সো এই যে ইগনোরেন্স হাইপোথিসিস, এই যে বলে যে একটা আইডিয়া যে ওইসব লোকেরা জানে না মানে তাদের কোন পলিসি ভালো। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমরা আগের বই যেটা পড়ছিলাম গেমলিং অন ডেভেলপমেন্ট, ওখানে সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর অফ সিয়েরা লিওন, ইউকের মধ্যে মিটিং চলতেছে এসএফআইডিতে, মানে ইউকের ডেভেলপমেন্ট ফান্ডেতে মিটিং চলতেছে এবং তারা বলতেছে যে আমি তোমাদেরকে হেল্প করতে চাই, ইউকে হেল্প করতে চাই সিয়েরা লিওনকে, তোমাকে কেমনে হেল্প করব। তখন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সিয়েরা লিওন বলতেছিল কি, হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পুয়ার অল দ্য টাইম। সো মানে এই যে সে ওই সময় যে ছিল, সে তো তার ওই যে ওই সময় যে প্রেসিডেন্ট, তাকে তো সার্ভ করতে হবে। সে যদি এটা না করে, সে যদি এলিটকে সার্ভ না করে, তাহলে তো সে চলতে পারবে না। সো যে এই যে ডিসিশনগুলো, এগুলো তো আসতেছে মেইনলি যে বিকজ দেয়ার ওয়াজ দ্য ইনস্টিটিউশন, দিস গভর্নর, দিস টেকনোক্রেটস হু টুক দিস ডিসিশনস লিটারালি ওয়ার লায়াবল অ্যান্ড অ্যান্সারেবল টু দ্য ডিক্টেটর। আপনি যদি এখন আমাকে বলেন নর্থ কোরিয়ার সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর, ও ডিসিশন নিচ্ছে না ফিক্সড রেট মানে এক্সচেঞ্জ রেট ঠিক করার জন্য, ও কি ডিসিশন নিতে পারবে নাকি কিম জং উন নিবে? Because he is the president, he is going to take the decision. Every decision that is happening currently in United States is happening according to the will of President Donald Trump. He is thinking whatever is good for United States and taking the decisions. So that is his argument, and that's how every decision is being made. So when I was like literally this ignorance hypothesis, I never liked it. Like it's never possible. When I started my educational journey and first I came across this hypothesis, I at first thought maybe we don't have enough people. Literally. Maybe I thought যে আমাদের মোস্ট প্রবাবলি বাংলাদেশে ওইরকম ব্রিলিয়েন্ট লোকজন নাই। বুঝতে পারছি আর কি। কিন্তু ভাই এই যে বিভিন্ন দেশে ঘুরলাম, আমেরিকাতে আজকে তো গত 3-4 বছর ধরে থাকতেছি, চাকরি করতেছি অ্যাডভান্স হাইটেকে, একটা রিয়েলাইজেশন আসছে যে ভাই আমাদের বাংলাদেশি মানুষ প্রত্যেকে ইজ মোর ব্রিলিয়েন্ট, মোর ইন্ডাস্ট্রিয়াস দেন এনিওয়ান আই হ্যাভ সিন ইন ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রশংসা করতে চাই। আপনাদের মতো এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট পৃথিবীর কোনো দেশে নাই। আমাদের জাস্ট এখন একজন দরকার যে এই এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিটটাকে তার বেনিফিটের জন্য ইউজ করা যায়, এখান থেকে যাতে আবার এক্সট্রাকশন না শুরু হয় বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, কল্পনা আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যেটা বললা যে এই মিথগুলা কাজ করে না, বাট আসল যে জিনিসটা কাজ করে যে প্রতিষ্ঠান, একটা শক্তিশালী প্রতিষ্ঠান যদি আমরা ভিত্তি স্থাপন করতে পারি, প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে পরবর্তীতে একটা দেশ এগিয়ে যায়। এটার মানে ইতিহাসের শুরু একদম যদি আমি একদম মানে অরিজিনাল প্লেসে চলে যায়। অরিজিনাল প্লেসটা কি? এই বইতে এটা একটা বড় মিথ নিয়ে বাস্টিং নিয়ে কাজ করেছে মিস্টার এসমগ্লো এবং রবিনসন। তো উনি যেটা বলতে চেয়েছিলেন, আমরা হিস্ট্রিটা কি জানি যে আজকে থেকে প্রায় 15-16 হাজার বছর আগে আইস এজ হয়েছিল, পরে একটু করে টেম্পারেচার বাড়ে এবং বাড়তে বাড়তে আজকে থেকে 11,000 বছর পূর্বে প্রথম এগ্রিকালচার শুরু হয় এবং মানুষ এক জায়গায় ফিক্সড হয়ে তোমার ওই যে সিরিয়া, জর্ডান, ইরান, ইরাক, তারপর এখনকার প্যালেস্টাইন, ইসরায়েল, ওই এলাকাগুলোতে তোমার বসবাস শুরু করে আর কি, এগ্রিকালচার সিস্টেম শুরু করে এবং একসাথে সিটি স্টেট গড়া শুরু করে। তো উনি যেটা বলতে চেয়েছিলেন যে আমরা যে হিস্ট্রিটা জানি যে কীরকম, যে ওইখানে আমরা গেলাম এবং ওইখানে যাওয়ার পরে যেহেতু আমরা এগ্রিকালচার শুরু করলাম, ফলশ্রুতিতে ওইখানে আমাদের মোটামুটি যখন স্টেবল একটা বাসস্থান হয়ে গেল, তখন ওইখানে আস্তে আস্তে রাজা বা রাজ্য বা ট্যাক্স সিস্টেম কিংবা পাবলিক সার্ভিস বা গভর্নেন্স এগুলো আস্তে আস্তে দাঁড়ায় গেল। উনি বলছেন না, এইটা আসলে সত্যি না। ওনার বক্তব্য হচ্ছে, আমাদের রাইটারের বক্তব্য হচ্ছে যে না, আমরা যখন ট্রাইব সিস্টেমে ছিলাম, যখন আমরা ট্রাইবে ছিলাম, দেয়ার আর সাম স্মার্ট ট্রাইব অথবা স্মার্ট পিপল ইন দ্য ট্রাইব। তারা চিন্তা করলো যে না, আমাদের যদি একটা মোটামুটি মানে প্রপার লিডারশিপ থাকে, চেইন অফ কমান্ড থাকে এবং আমরা মোটামুটি আমাদের কাজগুলো ভাগ করে নিতে পারি, একটা প্রাতিষ্ঠানিক সেমি প্রাতিষ্ঠানিক একটা রূপ থাকে, তো এই গ্রুপ অফ পিপল ওরা এক জায়গায় সেটেল হওয়ার কখন অনুপ্রেরণা পেল? তখন অলরেডি তাদের মধ্যে একটা স্ট্রাকচার ছিল, একটা প্রতিষ্ঠান ছিল, যে এই প্রতিষ্ঠানটা আমার মধ্যে অলরেডি আছে। নাও উই ক্যান বি এ স্টেবল স্টেট। কারণ স্টেবল হইলে কি হয়? স্টেবল হইলে তোমার ওইখানে পপুলেশন বাড়বে, পপুলেশন বাড়লে তোমার ওইখানে কমপ্লেক্সিটি বাড়বে, ওদেরকে ফিডিংয়ের একটা ব্যাপার থাকবে, তাদের বাসস্থানের একটা ব্যাপার থাকে। এটা তো তুমি হঠাৎ করে করতে পারবে না। রাদার যদি প্রি ফরম্যাটের একটা যদি তোমার প্রতিষ্ঠান থাকে, সেটা তুমি গোত্রই বলো বা তোমার একটা গ্রামই বলো, যেই গ্রামে তোমার একজন মুরব্বী থাকবে, তার আবার সাঙ্গপাঙ্গ থাকবে, অথবা তাকে প্রোটেক্ট করার জন্য অথবা গ্রামটাকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট ভালো পরিমাণ তোমার সৈন্য সামন্ত থাকবে, অথবা ওইখানে একটা ছোটোখাটো বিচার ব্যবস্থা সিস্টেম থাকবে, যে এই আদি প্রতিষ্ঠানগুলো ওইখানে হওয়ার পরে পরবর্তীতে এই গ্রুপ অফ পিপল ফার্স্টলি সেটেল করে এবং দোজ পিপল আর স্মার্টার দেন আদার ট্রাইবস, এবং তারাই আলটিমেটলি এই যে আমাদের হিউম্যান সেটলিংয়ের যেই তোমার সেটলিং, এটা বলবো না, যে তোমার
এগ্রিকালচার ফরমেশনে আসার মানে প্রাইম হিসেবে কাজ করে। এবং এটার উদাহরণ তোমার যুগে যুগেই দেখা গিয়েছে যে প্রতিষ্ঠান যদি ভালো হয় তাহলে তোমার ওই জায়গাটায় ডেভেলপমেন্ট হবে অথবা ওইখানে ভালো কিছু হবে। আবার যদি প্রতিষ্ঠান না থাকে ওই ভালো জিনিস আস্তে আস্তে তোমার ধ্বংসের দিকে যাবে। এই যে তুমি এক্সট্রাকটিভ প্রতিষ্ঠান থাকলে তোমার ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। এটার সবচেয়ে ভালো একটা উদাহরণ দিয়েছে মায়া সভ্যতা। মায়া সভ্যতাটা হচ্ছে এখন আমরা যেটা এই যে তোমার হন্ডুরাস, বেলিজ এইসব কান্ট্রি আছে না, ওই কান্ট্রি ওইখানে ছিল একটা সময় আর কি। আজকে থেকে মাত্র তোমার 1000 বছর আগে এই মায়া সভ্যতাটা ছিল। স্প্যানিশরা যখন যায় ওরা গিয়ে আর পায় না আর কি, যেটা অলরেডি তোমার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার কারণ হিসেবে আমাদের অথর সে বিভিন্ন ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিগুলো দেখে, অ্যানথ্রোপোলজি এবং তোমার অন্যান্য যেই রিলেটেড স্টাডিগুলো দেখে যেটা বলার চেষ্টা করেছে যে আজকে থেকে অলমোস্ট 2000 বছর আগে তারা সভ্যতার গোড়াপত্তন করে এবং 800-900 বছর ধরে এই সভ্যতাটা খুবই ভালো আগাইতে থাকে। কিন্তু এই সভ্যতার বড় সিস্টেমটা ছিল এরা প্রচুর ভালো করতেছিল, প্রচুর ভালো এবার থেকেই যে তাদের ওই সময়ে অনেক ভালো ভালো স্থাপনা করছিল, বিল্ডিং করছিল, পাবলিক সার্ভিস, ওয়েজ সিস্টেম অনেক কিছু ছিল। কিন্তু এর বড় প্রবলেমটা ছিল এই সিস্টেমটা এক্সট্রাকটিভ ছিল। এক্সট্রাকটিভ সিস্টেম হওয়ার সবচেয়ে বড় সমস্যাটা কি, যে এক্সট্রাকশন তুমি শান্তিমতো একা করতে পারবে না। তোমার এখানে আরো অনেক শকুন আসবে, শকুন এসে তোমার মাথায় ঠোকর দিবে। অর্থাৎ এক এক্সট্রাকশন সিস্টেমের মধ্যে বিভিন্ন যাদের বেনিফিট করার সুযোগ রয়েছে এলিটদের মধ্যে ঠোকাঠুকি থাকবে। অথবা দেখতেছে এখানে একটা এক্সট্রাকটিভ সিস্টেম আছে, ইটস গ্লোবনীয়, ইটস ভেরি ইন্টারেস্টিং, যে এই সিস্টেমের উপরে মাথাটা কোনো রকমের দখল করতে পারলেই আমি এই পুরো সিস্টেম দখল করতে পারবো। তখন একটা স্টেটের সাথে, একটা ভিলেজের সাথে অন্য একটা স্টেট বা অন্য ভিলেজের রেগুলার তোমার মারামারি হতে, এই মারামারি করতে করতে মায়া সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে আর কি। জাস্ট বিকজ তারা প্রপার ইনক্লুসিভ ইনস্টিটিউশন করে নাই, তাদের ইনস্টিটিউশনগুলো ছিল এক্সট্রাকটিভ। তারা এই জনগণকে তোমার ওই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি বলে যে জনগণকে বিভিন্নভাবে এক্সট্রাক্ট করে তারা সম্রাট বা রাজারা এই পুরো জিনিসটা ভোগ বিলাস করতো এবং পরবর্তীতে এই নিজেরাই রাজারা মারামারি করে করে তোমার প্রপার ইনস্টিটিউশন এর অভাবে এই সভ্যতাটা এই আজকে থেকে 1000 বছর আগে বা আরো যদি বলি 800 বছর আগে একদমই নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা পরবর্তীতে বনভূমিতে পরিণত হয়ে গেছে। পরে এই যে রিসেন্টলি এটা তোমার এক্সক্যাভেশন করে মোটামুটি সভ্যতার বিষয়ে জানা যেতে পারে। এবং আধুনিক যদি তুমি উদাহরণ দেখতে চাও যে আসলে আধুনিক উদাহরণগুলো কেমন, এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন এবং ইনক্লুসিভ ইনস্টিটিউশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের কাছেই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া একই তো দেশ ছিল আর কি বিফোর ফ্রিং ফ্রম কলোনাইজেশন। জাস্ট একটাতে আসলে তোমার কিং জং সাং যে এখনকার যে আছে তাদের ফাদার আর কি, আর আরেকটাতে তোমার ওদের যারা আসলো ওদের ওইখানেও ঝামেলা ছিল, দুইটাতেই ঝামেলা ছিল। কিন্তু এখানে ক্রিটিক্যাল জাংচারটা তৈরি করে তোমার মিস্টার পার্ক, জেনারেল পার্ক, উনিই কিন্তু তোমার একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন আর কি। এবং সামরিক বাহিনী আমাদের এখন একটা প্রচলিত সিস্টেম ধারণা ছিল যে বা এখন আমাদের অনেক বড় একটা মিথ থাকে যে না, অথরিটেরিয়ান সিস্টেম হলে তোমার ইনক্লুসিভ ইনস্টিটিউশন হতে পারে না অথবা ভালো ইনস্টিটিউশন হতে পারে না। যদি অথরিটেরিয়ান গভর্নেন্স থাকে এবং তারা যদি মনে করে যে না, তারা দে ডু প্রেফার ইনক্লুসিভ ইনস্টিটিউশন, তারা এখান থেকে এক্সট্রাকশন না করে যদি বেনেভলেন্ট তোমার সার্ভিস দিতে চায় এবং ইনক্লুসিভ ইনস্টিটিউশন বিল্ড আপ করার দিকে নজর দেয়, সেটার ভালো উদাহরণ হচ্ছে যে দক্ষিণ কোরিয়া উইদিন নেক্সট 30 ইয়ার্সে ব্যাপক একটা তোমার আপডেট করেছে। তারা ওইখানে ইকোনমিক মডেলিংটা প্রপারলি দাঁড় করাইছে, তারপরে বাজেটিং সিস্টেমটা দাঁড় করাইছে, ওরা ওইখানে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক করেছে এবং প্ল্যান, বাজেট বা অন্য যেই যা করলে একটা ইনক্লুসিভ গভর্নেন্স জুডিশিয়ারি দাঁড়ায় যায় সেটা সে করেছে এবং আলটিমেটলি এটার বেনিফিট সাউথ কোরিয়া পাচ্ছে। আমরা ওইখান থেকে আজকে হুন্দাই বা স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানি, ওয়ার ইজ দ্য সেম প্লেস, সেম লোকেশন, সেম জিওগ্রাফি, সেম অ্যানসেস্টর, কোনো পার্থক্য নেই, জেনেটিক্সের কোনো ডিফারেন্স নেই, টেম্পারেচারের কোনো ডিফারেন্স নেই, কোনো কিছুরই কোনো ডিফারেন্স নেই, জাস্ট বিকজ অফ দ্য পুর ইনস্টিটিউশন চুজেন বাই দ্য এক্সট্রাকটিভ গভর্নেন্স ইন দ্য নর্থ কোরিয়া। এটা এখন পৃথিবীর অন্যতম একটা দরিদ্র দেশ। এই দরিদ্র দেশের মধ্যে জাস্ট ভালো ইনস্টিটিউশন দাঁড় করাতে পারে না, এর কারণে আফগানিস্তান, নেপাল, আমরা কাছাকাছির দেশগুলো আমি বলি, কিংবা তোমার আফ্রিকার যে 30টা দেশ, পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম 30টা দেশ মানে চুজ করতে গেলে আফ্রিকানদেরকেই বলতে হয়, এদেরকেও একই সমস্যা হয়ে গেছে, এরাও তোমার এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারে নাই। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এইটা তোমার মানে এক্সট্রাকটিভ গভর্নেন্সের মাধ্যমে কি ডেভেলপমেন্ট সম্ভব কিনা? হ্যাঁ, এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন। আমি মানে আপনাকে আরো এখানে এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, যদি চান আমি দিতে হ্যাঁ, পারি। গো হেড দাও। এখানের মধ্যে আপনি যে মায়ার সিভিলাইজেশনটা বললেন, মায়া সিভিলাইজেশনের সাথে আমাদের যে মডার্ন ডে ওয়ার্ল্ডের আরেক সিভিলাইজেশন পারফেক্টলি ম্যাচ করে। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, বলো। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনের যে অ্যান্সারটা যে আপনি কি কখনো এক্সট্রাকটিভ সোসাইটি দিয়ে গ্রোথ করতে পারেন, এটার অ্যান্সারটা চ্যাপ্টার 5 অনেক সুন্দরভাবে দেওয়া। সো চ্যাপ্টার 5 এই অ্যান্সারটা সুন্দরভাবে দিছে যে ইয়েস, ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম উইথ এক্সট্রাকটিভ সোসাইটিস ইউ ক্যান হ্যাভ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ গ্রোথ। Then what's the problem? আপনি যদি করতে পারেন, the problem is that is not sustainable. The problem is in extractive society you cannot achieve sustained development.
Like you cannot keep growing at the speed that you are growing when you are extracting from people. কেন? লেখক এখানে যে এক্সাম্পলটা দেয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে কনসেপ্টটা বললাম ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। সো আমি যদি আপনাকে সোভিয়েত ইউনিয়নের এক্সাম্পলটা দেওয়ার আগে যেই এক্সাম্পল এর সাথে এটাকে বেশি হাইলাইট করছে লেখক সেটা হচ্ছে কুবা কিংডম। সো কুবা কিংডম হচ্ছে এখনকার মানে ওই সময় যেটা বলা হচ্ছে কিং শায়াম, যেটা হচ্ছে ওই বুসং পিপল ইন দ্য কাসাই রিজিয়ন, যেটা এখন মডার্ন ডেতে হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো। সো ওই সময় যে আর্লি 17th সেঞ্চুরিতে এই কিং শায়াম অ্যাট দ্যাট টাইম তারা যেটা করলো, তারা দেখতে পারলো যে মানে তারা কলোনাইজেশনে করতে দিবে। কিং শায়াম বললো যে আমি কলোনাইজেশন করতে দেবো না, সবকিছু বন্ধ। তখন সে হচ্ছে সবকিছু সে দেখতে পারলো যে আশেপাশে যত কান্ট্রিতে কলোনিরা আসছে ওই দেশের অবস্থা খারাপ। কিং শায়াম করলো কি না আমি দিব না হইতে, ও কি করলো সবকিছু বন্ধ করে দিয়ে সকল এলিট্রে নিয়ে, এক্সট্রাকটিভ সোসাইটি স্টিল এলিট্রে নিয়ে বললো যে আমরা এখন একটা ল অ্যান্ড অর্ডার করবো। এই ল অ্যান্ড অর্ডারের মধ্যে আমরা পুরা ইকোনমিটাকে রিঅর্গানাইজ করে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাড়াবো। অ্যান্ড ইট হ্যাপেন্ড। অ্যাট দ্যাট টাইম কঙ্গো হ্যাড এ হিউজ বুস্ট ইন এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে বলতে পারেন যে ওকে দেন এখন তাহলে কঙ্গো এত গরিব কেন? ওই সময় যদি 1700 সালে যদি তার এগ্রিকালচারালি এত বেশি ডেভেলপ থাকতো, গরিব হচ্ছে দে কুড নট কন্টিনিউ, জাস্ট লাইক ইন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন কি হয়েছে? সোভিয়েত ইউনিয়ন যখন হচ্ছে জোসেফ স্টালিন 1927 সালের পরে যখন সেন্ট্রালাইজড কমান্ড নিয়ে আসলো, যেটাকে তারা বলে গস প্ল্যান, ওই কমান্ড নিয়ে যখন আসলো সে বললো এদের ইকোনমির মধ্যে যতগুলো ইনএফিশিয়েন্ট সেক্টর আছে, জাস্ট লাইক এগ্রিকালচার আর আদার মানে ইনএফিশিয়েন্ট যারা, ওখান থেকে নিয়ে এসে আমাকে মিলিটারির ভিতরে দিতে হবে, কারণ আমাকে চাঁদে লোক পাঠাইতে হবে, আমি কোল্ড ওয়ারে আছি ইউনাইটেড স্টেটসের সাথে, আমাকে মিলিটারি কমপ্লেক্সের মধ্যে দিতে হবে। সো যখন আপনি এরকমভাবে ইনএফিশিয়েন্ট সেক্টরগুলো থেকে রিসোর্সকে অ্যালোকেট করবেন একটা সার্টেন টার্গেটেড ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রিতে অবশ্যই গ্রোথ হবে, যেটা আমরা দেখছি। At a certain point in 1960s, Soviet Union was higher in technological progress than United States. So এই যে কিন্তু তারা কন্টিনিউ করতে পারে না, কারণ কি ওই যে যখনই এক্সট্রাকটিভ সোসাইটিতে আপনি নতুন একটা ইন্ডাস্ট্রি আনবেন আর পুরাতন ইন্ডাস্ট্রিকে ডিস্ট্রয় করবেন, এবং ওই পুরাতন ইন্ডাস্ট্রিতে যেটাকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বলে, ওই পুরাতন ইন্ডাস্ট্রিতে যদি আপনার এলিটদের কনসেন্ট্রেশন থাকে, এলিটদের পাওয়ার থাকে, আপনি ওই পুরাতন ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে পারবেন না। যেমন আপনি যদি এখন সোভিয়েত ইউনিয়নের মিলিটারি কমপ্লেক্সকে ধ্বংস করতে চান, পারবেন না, কারণ মিলিটারি কমপ্লেক্সকে অনেকে ওয়েপন সাপ্লাই করতেছে, মিলিটারি কমপ্লেক্সের যারা জেনারেল আছে তারা মোর পাওয়ারফুল। আপনি এখন ওকে এখন থেকে আমরা মিলিটারি কমপ্লেক্স ডেভেলপ না করে আমরা করব ফেসবুক ডেভেলপমেন্ট, আমরা করব আইফোন ডেভেলপমেন্ট, এটা পারবে না, কারণ ওই মিলিটারির যারা এলিট ছিল তারা আটকায় রাখবে এই গ্রোথ, তারা স্টপ করে দিবে, তারপর টেকনোলজিকে আনতে দিবে না। এবং যেহেতু এটা ইনক্লুসিভ না, কিছু মানুষ এলিটরা এই সোসাইটিটাকে কন্ট্রোল করতেছে, উপায়ও নাই, আপনাকে থাকতে হবে মিলিটারিতে। এতে কি হবে? 1960 সালের পর 1991 সালে আপনার দেশই নাই। আমি জাস্ট একটা উদাহরণ বলি, যেমন মিলিটারি কথাটা যেহেতু বললা, মিলিটারি আসলেই তোমার দেশ তোমার এক্সট্রাকটিভ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটার একটা জাস্ট তোমার একদম ডিরেক্ট এক্সাম্পল দিই। এটা হচ্ছে যে তোমার যখন আমেরিকা ইন্ডিপেন্ডেন্সটা হয়, ওইটার জেনারেল কে ছিল? ছিল মিস্টার ওয়াশিংটন। উনি তো সামরিক বাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে উনি তো ফার্স্ট প্রেসিডেন্ট হয়, তাই তো। এরপরে সিভিল ওয়ার যে হয়, এরপরে সিভিল ওয়ারের পরে যে প্রেসিডেন্ট হয় উনিও একজন অনেক বড় সমরনায়ক ছিলেন, মিস্টার ইউলিসিস গ্র্যান্ট। এরপরে তুমি যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রায় 8 বছর ছিলেন আইজেনহাওয়ার। হি ওয়াজ লাইক ওই সম্মিলিত সামরিক বাহিনীর তোমার প্রধান ছিলেন আর কি, বিশ্বযুদ্ধের পরে। এই লোকগুলোও কিন্তু তোমার আমেরিকাতে প্রেসিডেন্ট হয়েছিল সামরিক বাহিনী থেকে এসেও। এখন আমি যদি মনে করি যে কেন তারা তোমার তাদের যে সামরিক বাহিনী কি থাকে যে আমরা সামরিকভাবে ক্ষমতা দখল করো না, এদের ইনস্টিটিউশনটা এইটাকে অ্যালাউ করে না যে তুমি মিলিটারি হলেই যে তুমি সব দখল করে ফেলতে পারবা, এটা সম্ভব না। জাস্ট বিকজ উই হ্যাড এ প্রপার ইনস্টিটিউশন এন্ড উই হ্যাভ টু কন্টিনিউ দ্যাট ইন ফর ফিউচার। আদারওয়াইজ মানে তোমার আর কোনো সুযোগ কারোর জন্য রাখা হয় না, জাস্ট বিকজ অফ প্রতিষ্ঠানের কারণে। এই আমেরিকার মতো জায়গায় গিয়ে কিন্তু সেনাবাহিনীর ওই রকম কোনো এখানে মানে ইন্টারভেনশন হয় না আর কি, সত্যিকার অর্থে। তুমি তোমার কন্টিনিউ করো। থ্যাংক ইউ। মানে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, আজকে আমরা এপিসোডের শেষের দিকে চলে আসতেছিলাম, আর মানে এখানের মধ্যে যেই পয়েন্টটা মানে আমি ওই পয়েন্টটাকে হাইলাইট করতেছিলাম যে পাওয়ার থাকে এলিট, মানে মিলিটারি আমার হাইলাইট ছিল না। মানে ওই এলিট যে কেউ হইতে পারে, ওই এলিট আপনার বিজনেসম্যানও হইতে পারে। সিনেট ছিল যে সময় হচ্ছে আপনার ইউকে তো হচ্ছিল, এটা সিনেট থেকে আস্তে আস্তে সেটা ইনক্লুসিভের দিকে গেছে। প্রথম থেকে কিন্তু ম্যাগনা কার্টার মাধ্যমে মনার্ক থেকে এটা কিন্তু আসছে এলিটদের কাছে, পরে আস্তে আস্তে এলিট থেকে এটা গেছে ইনক্লুসিভ ইন ইউকের কেসে। আপনি যদি পাওয়ারের কথা চিন্তা করেন, মনার্কের পাওয়ার কিভাবে ধ্বংস হলো ইউকেতে। সো একই রকম ভাবে এখানের মধ্যেও যেটা মানে আমার হাইলাইটিং পয়েন্ট ছিল
যে যখন কোনো একটা দেশের ভিতরে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হবে না, ওই দেশ গ্রো করবে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট আর্কোস্ট। গুড। এখন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন করার জন্য ওই দেশের ভিতরে ইনক্লুসিভ ইনস্টিটিউশন থাকতে হবে, যারা মেক শিওর করবে যে এই যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটা হচ্ছে এটা যাতে হয়। মানে এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনটাকে ফ্যাসিলিটেট করতে হবে। নতুন টেকনোলজি আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, পুরাতন যে টেকনোলজি আছে তাদেরকে রিহেবিলিটেট করতে হবে, এবং এই যে নতুন যে টেকনোলজি আছে সেটাকে গ্রোথ নিতে হবে। আবার এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট। মানে আমার কাছে লাগে ওই যে গ্যাম্বলিং এর ব্যাপারটা আছে ভাই। আমি কোনো একটা ইভেন্ট হওয়ার পরেই আপনি বুঝেন যে এটা ভালো না খারাপ, হ্যাঁ। যে আপনি যে ডিসিশনটা নিছেন, কিন্তু এর আগে আপনি বুঝবেন কেমনে? মানে যে ধরেন এখন আমরা এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে কিনা আপনার, যে ইনস্টেড অফ গিভিং ল্যাপটপ টু দ্য চিলড্রেন অফ হিল, আপনি হচ্ছে ওদেরকে খাবার দেন। পারফেক্ট আর্গুমেন্ট আমরা দিলাম। তো ওই যে ল্যাপটপ দেওয়া তো কিন্তু একটা নতুন আইডিয়া ছিল, নতুন টেকনোলজি ছিল। তো তারা বলবে যে আপনারা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন করতেছেন না, ল্যাপটপ দিচ্ছেন না। সো এখানের মধ্যে খুবই একটা ব্যালেন্স রাখতে হবে, যে একে তো নতুন টেকনোলজি আনতে হবে, পুরাতন টেকনোলজিকে রিহেবিলিট করতে হবে, ওখানে যারা লোকজন থাকবে তাদেরকে ফোকাস থাকতে হবে, লোকজন ফোকাস থাকতে হবে হিউম্যান, যে তারা যাতে কষ্ট না করে। তারা চাকরি চলে যাবে যাতে তাদের জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস থাকে, তাদের এমপ্লয়মেন্ট না থাকলে তাদের জন্য স্কিল প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকবে, তারা ট্রেনিং নিবে, নতুন টেকনোলজিতে যাবে, গভর্নমেন্টের এরকম সার্টেন প্ল্যান থাকবে। যে মানে এখন এআই আসতেছে, ওয়ার্কার্স উইল বি মিসপ্লেসড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন দেশগুলোর কি করা উচিত? এআই কে বন্ধ করে দিলে কি আপনি গ্রো করতে পারবেন? বাংলাদেশ কি গ্রো করবে যে কালকে থেকে আমি এআই রাখবো না, যে অফিস আপনি এআই ইউজ করতে দিবেন না? তো গ্রো করতে হবে, আপনাকে এআই নিতে হবে। তো যে লোকগুলা চাকরি হারাবে অথবা এট দ্য রিস্ক অফ লুজিং দেয়ার জব, তাদেরকে স্কিল অ্যালাইনমেন্ট করতে হবে, রিঅ্যালাইনমেন্ট। তাদেরকে আনএমপ্লয়মেন্ট ভাতা দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে, টাইম দিতে হবে, যেটার মাধ্যমে তারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করে দেশের জন্য কন্ট্রিবিউট করবে ভাই। সো দ্যাট উড বি মাই ফাইন্ডিংস। আমি যদি একটু নেক্সট যে মানে চ্যাপ্টারগুলোর দিকে একটু আলোকপাত করতে চাই ভাই, আপনার ফাইনাল ফাইন্ডিংস হচ্ছে যে তুমি যেটা বললা যে আমাদের তো সবসময় জানার আগ্রহ থাকে, আমাদের সাথে রিলেটেড আমরা আমাদের কথাটা বললাম, কিন্তু আমি যদি বলি যে আমাদের এই সাবকন্টিনেন্ট বা আমরা আরেকটা ব্যাপারে খুব ইন্টারেস্টেড থাকি, যে মিডল ইস্ট, যেহেতু আমরা রিলিজিয়াসলি তোমার কালচারালি একটু কাছাকাছি, এই জায়গাগুলায় মানে এই দুর্বলতা কেন, বা আমরা এইভাবে দাঁড়াতে পারি না কেন, আমরা গরিব কেন? আমরা বলবো যে তোমার হিস্ট্রির যে ক্রিটিক্যাল জাংচার ছিল, যে সময়ে অন্য জায়গার হিস্ট্রিগুলো চেঞ্জ হয়েছে, সেই সময়টা যদি হিসাব করো, মুঘল সাম্রাজ্যের সময়, মুঘল সাম্রাজ্য পুরোপুরি তোমার এক্সট্রাকটিভ ছিল আর কি। এখানে তোমার কোনো ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের সুযোগ দেওয়া হয় না, তোমার ইনক্লুসিভ কোনো ইনস্টিটিউশন করে তোলা হয় না। এখানে একটা ইনস্টিটিউশন যদি বল তাজমহল বলো, তাজমহল খুবই এক্সট্রাকটিভ একটা ইনস্টিটিউশন আর কি। সেই যেটা তোমার প্রচুর পরিমাণে তোমার মানুষের থেকে সম্পত্তি নিয়ে বা ট্যাক্স নিয়ে এই জিনিসগুলো করা হয়েছে, এবং এটা আদতে কোনো ভ্যালু ছিল না। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এই মুঘল সাম্রাজ্য, অথবা তুমি মিডল ইস্টের কথা বলো, মিডল ইস্টে ওই সময়ে কে ছিল? তোমার অটোমান এম্পায়ার ছিল। অটোমান এম্পায়ার দিন শেষে তুমি ধর্মীয় যদি চিন্তাটা বাদ না দাও, যে একদমই পলিটিক্যাল সিগনিফিকেন্স থেকে চিন্তা করো, যে না, মিডল ইস্ট তো ওইখানে সভ্যতার শুরু হয়েছিল, তাই না? আমরা যে বললাম সভ্যতার আজকে থেকে 11,000 বছর আগে শুরু হলো সেই ওই এলাকাগুলোতে, তো ইরাক, ইরান, প্যালেস্টাইন, ইসরায়েল, তারপরে তোমার সিরিয়া, জর্ডান, ওই এলাকাতেই। তো এই জায়গাটায় তুমি চিন্তা করে দেখো যে ওইখানে তেল বাদ দিলে আর কিছুই হয় না, এখনো পর্যন্ত কিছু হয় না। হয়তো বা দু একটা দেশ তেল আছে দেখে তেল সরায় নাও, দেখবা যে ওরা একদম ফকির। ঠিক আছে? তো এইখানে তোমার কেন এই ধরনের উন্নয়নটা হয় না? ওই একই কারণ, যে তোমার এখানে তোমার ইনক্লুসিভ ইনস্টিটিউশন গড়ে তোলা হয় না, এবং এটা পুরো যে সময়টা হওয়ার কথা ছিল, অটোমান এম্পায়ারের সময়টা, ওই সময় এইটা তোমার প্রপারলি ব্লক করে দেওয়া হয়েছে আর কি। এবং আলটিমেটলি এইটা আমাদের পরবর্তীতে ওই এলাকাগুলো খুব বেশি আর ভালো করতে পারে নাই। দিন শেষে তুমি ইসরায়েল যেটা, ওটা তো তোমার প্ল্যান্টেড, লোকজন নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ওইখানে পোর্টস কিছু মানে রিসোর্স দেওয়া হয়েছে, যার কারণে এটা আদারওয়াইজ তুমি মানে খুব বেশি কিছু পাওয়া না ওইখানে আর কি। তুমি অন্যান্য দেশগুলো একটু করে স্টাডি করে দেখো, ইফ ইউ টেক অ্যাওয়ে দ্য ন্যাচারাল রিসোর্সেস ফ্রম দেয়ার, ইউ উইল ফাইন্ড দিস দ্য বিগ জিরো লাইক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অলসো। তো এইটাই হচ্ছে বিষয়টা, যে আমরা আমাদেরকে নিয়ে যে চিন্তাগুলো করি, এই চিন্তাগুলোর মধ্যেও হচ্ছে যে যদি সত্যিকার অর্থে একটা দেশকে, বাংলাদেশ বলি বা আমরা সাউথ এশিয়া বলি বা মিডল ইস্ট বলি, সত্যিকার অর্থে কিছু করতে চাই, তাহলে আমাদের ইনস্টিটিউশনগুলোকে ঠিক করতে হবে আর কি। আমরা তো হিস্ট্রি চেঞ্জ করতে পারবো না, বাট ফ্রম রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের যে ইনস্টিটিউশনগুলো ঠিক করলে, জুডিশিয়ারি বলো, পার্লামেন্ট বলো, তোমার অ্যাডমিনিস্ট্রেশন বলো, অন্য যে জায়গাগুলো, প্রতিষ্ঠানগুলো বলো, নির্বাচন কমিশন বলো, আর তুমি মনে করো যে দুর্নীতি দমন কমিশন বলো, এটা যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ইউনিভার্সিটিগুলো যখন প্রপারলি ফাংশন করবে, তখন শক্তিশালী এই প্রতিষ্ঠানগুলো একটা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমার টেক অ্যাওয়ে ফ্রম আনটিল চ্যাপ্টার 5 অফ দিস বুক, Why Nations Fail by Darren Acemoglu and Mr. Robinson.